ওকে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি এনএমআর এর তোমার রিকোয়ারমেন্ট আসছিলো কমেন্ট সেকশনে, আমি দেখলাম। তো ওখানে স্পেকট্রোস্কোপিতে ছিল ইউভি, আইআর এর এনএমআর। ঠিক আছে, এবার কেস হচ্ছে সবথেকে ডেঞ্জারাস বিষয় সেটা হলো একটা লাইনে তিনটে বই বলে দিয়েছে আর কি, ইউভি, আইআর, এনএমআর। এর সাথে প্রত্যেকটা জন্য ডেডিকেটেড একটা একটা করে বুক হয়, তোমরা সেটা ভালো করে জানো। আর এনএমআর যে হিউজ এরিয়া, টোটাল যদি এনএমআর পড়া হয়, আমরা মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম, প্রায় একটা কোর্স করতে হয়েছিল এনএমআরের। টোটাল মানে একটা সেমিস্টার ছিল এনএমআরের, একটা টিচার পড়েছিল। আবার গ্র্যাজুয়েশনও এনএমআর পড়েছিলাম। তো এখানে যে এনএমআরটা দেওয়া আছে, আমরা দেখবে হাই মাদ্রাসার একটা কোশ্চেন পেপার সলভ করেছি, আর একটা হচ্ছে 2016 পেপারটা সলভ করেছি। সেখানে কিন্তু এনএমআর থেকে কোনো কোশ্চেন আমি দেখিনি। এখন কোশ্চেন আসেনি মানে যে আসবে না এরকম নয়। তবে যখনই কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি যখনই কোনো পার্টিকুলার টপিকের এমসিকিউ বেস কোশ্চেন হয় না, সেখানে কোশ্চেন করার স্কোপ অনেকটা কমে যায়। যদি এখন এটা ডেসক্রিপটিভ হতো, তাহলে আমি ড্যাম শিওর দিয়ে দিতাম তোমাদেরকে কি স্পেকট্রোস্কোপি থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। তার কারণ আমি যতগুলো ডেসক্রিপটিভ পরীক্ষা দিয়েছি, সেখানে নর্মালি ক্ষেত্রে কি হয় কি, একটা ধরো তোমার এরকম হয় কি, একটা সাবস্টেট, একে কিছু একটা পার্টিকুলার কন্ডিশনে কিছু রিএজেন্ট দিল। ঠিক আছে, পার্টিকুলার কন্ডিশনে কিছু রিএজেন্ট দিল, দিয়ে বি বানলো। দিয়ে বি ক্ষেত্রে তোমার কি করবে, এখানে তোমার কিছু এনএমআর এর ডেটা, কিছু আইআর এর ডেটা দিয়ে দিত, দিয়ে বলতো বি এর স্ট্রাকচারটাকে প্রেডিক্ট করো। আর এক্ষেত্রে সেই সব রিএজেন্ট বা সেই সব সাবস্টেটে দেয় যে ক্ষেত্রে বি প্লাস সি দুটো মানে একের বেশি প্রোডাক্ট হওয়ার চান্স আছে। যে ক্ষেত্রে তোমাকে এনএমআর ডেটা দেখে বুঝতে হবে কি বি প্রোডাক্ট ফর্ম করেছে কি সি প্রোডাক্ট ফর্ম করেছে। ওকে, তো এখন কেস হচ্ছে আমাদের তো শুধুমাত্র এমসিকিউ বেস্ট পেপার হবে এটা, তো সেক্ষেত্রে এনএমআর স্কোপটা কমে যাচ্ছে অনেক। তাহলে আমি বলবো, আর আমি কতটা পড়াবো বা নিজে কতটা জানি, এটা তো ডেফিনেটলি কোশ্চেন অ্যারাইজ করেই যায়। আর কতটা আমি তোমাকে বোঝাতে পারবো সেটা নিয়ে আমার ঘোর ডাউট আছে। বাট আমার যেটুকু মনে হচ্ছে বেসিক, একদম মোস্ট বেসিক, বাট নিড টু নো বেসিস, যতটুকু দরকার ততটুকু, সেইটুকু আমি একটা মোটামুটি জিস্ট করেছি, 2-3 দিন ধরে করছিলাম আমি। বাট কীভাবে শুরু করব কি না করবো মাথার মধ্যে ঢুকছিল না। যাই হোক, অ্যাজ এ হোল একটা স্টার্ট করার চেষ্টা করছি আজকে। ওকে, দেখো কতটা কাজে লাগে। আর একটা হচ্ছে এই যে বই থেকে আমি এই ফটোগুলো তুলেছি, সে বইটার অথরের নাম হচ্ছে পিএস কলসি। ঠিক আছে না, অথরের নাম হচ্ছে পিএস কলসি। আর এই বইটা সোজা করে লেখা আছে। আর বাকি এনএমআর প্রচুর বই হয় এনএমআরে। আর বেসিক একদম এর থেকেও বেসিক যদি তোমরা যাও, ওই ক্লেডেনের একটা বই আছে, ওখানে কয়েক পাতার এনএমআর একটা দেওয়া আছে। আর বাকি পিএস কলসি যে ভেরি গুড বুক, যদি কারো কাছে থাকে তো ঠিক আছে, না থাকলেও বন্ধুর কাছ থেকে বড় টড়ো করে দেখি না। চলো আর বেশি ভাঁটবুকে লাভ নেই, শুরু করি। এখন হচ্ছে এনএমআর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখান থেকে এমসিকিউ যেটা আসতে পারে সেটা হচ্ছে এনএমআর কোন ফ্রিকোয়েন্সিতে নেওয়া হয়। ওকে, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিতে, আরএফ। এনএমআর নেওয়া হয় রেডিও ফ্রিকোয়েন্সি। এবার আমরা একটা জিনিস জানি, রেডিও ফ্রিকোয়েন্সি মানে ভাই, হ্যাঁ ওই যেটা ভাবছো তোমরা, যে এফএম শুনেছি না আমরা, এফএম শুনি, এম শুনি, যে যত মেগাহার্জ 104.8 মেগাহার্জ, 90 মেগাহার্জ, কাইন্ড অফ থিং, সেম থিং রেডিও ফ্রিকোয়েন্সি। এখন রেডিও ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে, যদি আমরা যতগুলো ওয়েভলেন্থ জানি আমরা, সেটাকে যদি তোমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়, তাহলে প্রথম হচ্ছে এক্স রে, সব থেকে ছোটো, তারপর গামা রে, ওকে, তারপর হচ্ছে তোমার ইউভি, আইআর, ইউভি ভিজিবল, আইআর, তারপর শেষ হচ্ছে তোমার রেডিও ফ্রিকোয়েন্সি। যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো, তত কী হবে, ওয়েভলেন্থ বাড়বে। এবার ওয়েভলেন্থ বাড়া মানে এনার্জি কমে যাওয়া। এবার এনার্জি তাহলে রেডিও ফ্রিকোয়েন্সিতে কেন নেওয়া হয়, কারণ হচ্ছে আমার খুব কম এনার্জি দরকার। তার কারণ হচ্ছে দেখো এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। মানে হচ্ছে এই যে পরমাণুর যে নিউক্লিয়াস, এখানে তো 1H এনএমআর মানে প্রোটন এনএমআর করবো। তো হাইড্রোজেনের নিউক্লিয়াসে কী আছে, একটা মাত্র প্রোটন আছে, 1H1। তো নিউক্লিয়াস কী রয়েছে, একটাই মাত্র প্রোটন, কোনো নিউট্রন নেই। তো এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনটা রয়েছে, সেই প্রোটনটা কী হয় দেখাচ্ছে যে এর যেটা থাকে, যেমন কোয়ান্টাম ইলেকট্রনের যেমন কোয়ান্টাম নাম্বার হয় না 4টে, যে নিউক্লিয়ারের কোয়ান্টাম নাম্বার আছে, সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। ওকে, এবার আয়ের ডিফারেন্ট ভ্যালু হয়, 0, হাফ, তোমার হচ্ছে 1, 3/2, 5/2। ওকে, এই প্লাস মাইনাস আছে সবগুলোর মধ্যে। তো এখন কেস হচ্ছে, যদি আয়ের ভ্যালু 0 থেকে বেশি হয়, তারা এনএমআর অ্যাক্টিভ। ওকে, অ্যানি নিউক্লিয়াস হ্যাভ এ
আই ভ্যালু গ্রেটার দেন 0 তারা হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যাক্টিভ। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আয়ের ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। আর ডয়ট্রিয়ামের ক্ষেত্রে কয়েকটা নিউক্লিয়াস বলে দিচ্ছি। ডয়ট্রিয়ামের ক্ষেত্রে 1, এখানে টেবিলটা নেই মনে হয়, তুমি একটা খুঁজে নেবে নিউক্লিয়ার আয়ের ভ্যালু কোন কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে কত। আচ্ছা 13C, যেমন 13C এর ক্ষেত্রে হচ্ছে হাফ, আর 12C এর ক্ষেত্রে হচ্ছে 0। এক মোরাললেস তোমার মনে রাখার সুবিধার জন্য মাথায় রাখবে যে যদি তার ভর সংখ্যা ইভেন হয় তাহলে আই সমান 0 মোস্ট অফ দ্য কেস। আর যদি ভর সংখ্যা ইভেন না হয় তাহলে প্লাস হাফ, মানে হাফ। তো হাফ হলে প্লাস হাফ মাইনাস হাফ দুটো মানে এনার্জি স্টেট হবে। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আয়ের ভ্যালু কত? হাফ। এর হাফ হলে এর দুটো এনার্জি স্টেট, একটা হচ্ছে প্লাস হাফ। স্পিন কোয়ান্টাম নাম্বার যেমন আমরা পড়েছিলাম যে একটা সেলের মধ্যে দুটি ইলেকট্রন, একটা হচ্ছে আপ স্পিনে থাকবে, একটা ডাউন স্পিনে থাকবে। এখানে আলফা আর বিটা বলেছে, একটা আলফা স্পিন হয়, বিটা স্পিন হয়। যদি আপ স্পিন হয় তাহলে প্লাস হাফ, ওকে, আর ডাউন স্পিন হলে তোমার মাইনাস হাফ। এবার দুটোর এনার্জি লেভেল সেম। ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এই দুটো এনার্জি লেভেল কী করে ডিভাইড হয় উপরে নিচে। যেটা বেশি স্টেবল নিচের দিকে হয় সেটা হচ্ছে তোমার আলফা স্পিন প্লাস হাফ, আর হচ্ছে তোমার যেটা হাই এনার্জিতে যাবে সেটা হচ্ছে বিটা স্পিন বা হচ্ছে মাইনাস হাফ। এখন এই যে ডিফারেন্সটা ডেল্টা ই এনার্জি লেভেল, এই যে এনার্জি গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে তোমার ওই রেডিও ফ্রিকোয়েন্সি রিজিয়নে পড়ছে, মানে প্রচুর অল্প পরিমাণ এনার্জি গ্যাপটা। এটা কিন্তু ওই যে আমরা এতে পড়েছিলাম কি যেন একটা ছিল আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে যে তোমার ওই 5টা ডি অরবিটালকে কি লিগেন্ডের, ওটাও তো ফিল্ডই না, লিগেন্ড ফিল্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি, ওটাও একটা ফিল্ড। তো ওই ফিল্ডের প্রেজেন্সে কী হচ্ছে 3টে আর 2টোতে যে ভাঙছে, ঠিক আছে না, ওখানে কিছু এনার্জি গ্যাপটা বেশি ছিল এর থেকে। আর এখানে এনার্জি গ্যাপটা হচ্ছে মানে যে খুবই কম, আর সেটা কতটা কোন রিজনে পড়বে না রেডিও ফ্রিকোয়েন্সি রিজনে পড়বে, মানে হচ্ছে ওই 60 মেগাহার্টজের 60 থেকে 400-500 মেগাহার্টজের কাছাকাছি, ওকে। তো এই রেডিও ফ্রিকোয়েন্সি রিজনে পড়বে, তখন খুব প্রচুর অল্প পরিমাণে এনার্জি লাগবে তোমার ওই নিউক্লিয়ার স্পিনটাকে স্প্লিট করতে। এখন হচ্ছে স্প্লিট যত বাড়বে তত তোমার কী হবে, স্পেকট্রা ভালো দেবে। এখন কেস হচ্ছে এই যে তোমাকে এই যে 3টে সিগন্যাল বা একটা সিগন্যাল যেটা, এটা কি সিগনিফাই করছে, আমাদের কাজ হচ্ছে যে এই সিগন্যালগুলো কি সিগনিফাই করছে, এর পজিশন কেমন হবে আর দেখতে কেমন হবে, বা একটা পার্টিকুলার সিগন্যাল দেখতে পেলে সে তার করসপন্ডিং কম্পাউন্ডটা কী সেটাকে আমাকে জানা। যেমন ইসিজির গ্রাফ দেখেছে না, ইসিজি গ্রাফ দিলে আমরা কিছু বুঝতে পারি না, তারা শুধু আপ ডাউনে লাগে দেখে না, যারা পড়েছে বা ডাক্তার যারা বা টেকনিশিয়ান যারা তারা বুঝবে, আমাদের বোঝার কাজ না। তো এখন হচ্ছে এই সেম, এখন যখন এটা পড়ে নেবো তখন মোটামুটি আমরা স্টাডি করতে পেরে যাব যে এই পার্টিকুলার পিকটা কী ডিনোট করছে, এই হাইটটার আপ ডাউন কেন হচ্ছে, কোনোটা এরিয়া বেশি কোনোটা এরিয়া কম হলে কী ডিনোট করছে, ঠিক আছে না, কোনোটা এরকম সাব পিক হলে কী ডিনোট করছে, বা এরকম বোল্ড পিক হলে কেমন কী ডিনোট করছে, ওটা আমরা একটু পরে জেনে যাবো, কিছু নেই। আর বেসিক্যালি এইটুকুই আমাদের কাজ, ওই পিকটা জানা। তো এই পিকটার পজিশন যে দেখে নাও, দুটো জিনিস, একটা এই পিকটা যে পজিশন বাঁ দিক থেকে ডান দিকে, মানে যদি আমি বলি যে এখান থেকে এইদিকে যাচ্ছে আর কি, যে এই শিফটিং হচ্ছে, এই যে শিফটিং পজিশনে এটাকে বলা হয় কেমিক্যাল শিফট। আর একটা আছে তোমার স্প্লিটিং প্যাটার্ন, সে আমি দেখছি পরে, ওকে, একসঙ্গে গোলমাল হচ্ছে। আচ্ছা এখানে এই কিছু এই থিওরি আমি কিছু বলবো না এখানে, আমি এখানে পার্টিকুলার কিছু একটা কারণের জন্য তোমার এই এনএমআর এই ছবিগুলোকে আমি নিয়েছি এখানে বলবো বলে। এখন কতটা মনে আসে আমি দেখে নিই একবার, তোলার সময় তুলেছে না। হ্যাঁ, যেটা আর একটা জিনিস যেটা বলবো আমি, সেটা হচ্ছে এনএমআর যখন করা হয় সেটা, আর তোমরা একবার এনএমআর মেশিনটা যদি কেউ না দেখে থাকো একবার গুগলে সার্চ করো এনএমআর মেশিন বলে, ওকে, দেখো বুকার কোম্পানি সম্ভবত দেখাবে, এটা বড় সড়ো এনএমআর মেশিন হয়। তো ওটা একবার গুগল থেকে দেখে নিও, এটা হচ্ছে তাহলে একটা ভিজুয়ালাইজ, যে কোনো জিনিস ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আর এনএমআরটা যেটা করা হয় না, ওই মেশিনের ভিতরে কী আছে, মেশিনটা একটা হচ্ছে তোমার ধরো এইরকম একটা বড় মেশিন, হ্যাঁ, এই মেশিনের চারিদিকে কী দেওয়া থাকে, প্রচুর স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকে, এই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকে। আর আমাদের ক্ষেত্রে যেটা এনএমআর টিউব হয়, টিউবটা খুব সরু টিউব হয় একটা, এই সরু টিউবের মধ্যে একটা সলিউশনের মধ্যে কম্পাউন্ডটাকে ডিজলভ করা হয়, ডিজলভ করে এখানে একটা অটোমেটিক সিস্টেম আছে, এর মধ্যে দেওয়া হয়। আর এই মেশিনটা তোমার টিউবটা গিয়ে এই যে স্যাম্পেলটা রয়েছে না, এই স্যাম্পেলটা তোমার এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে থাকে। আর এই ম্যাগনেটিক ফিল্ডই কী করে, আমাদের যে কম্পাউন্ডটা রয়েছে সেই কম্পাউন্ডের যে নিউক্লিয়াসের যে এনার্জি লেভেল সেটাকে স্প্লিট করতে সাহায্য করে এই ম্যাগনেটিক ফিল্ডটা। এই যত ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রং হবে তত স্প্লিটিংটা ভালো হবে, আর তত তোমার স্পেকট্রাটা দেখতে সুবিধা ভালো হবে।
এই দেখো এখানে আমি এই পার্টিকুলার এই যে প্রিন্ট আউটটা নিয়েছি আমি, এখানে দেখো পরিষ্কার বুঝতে পারবে। এখানে কি হচ্ছে, এখানে যখন দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে নো H0 মানে হচ্ছে এক্সটার্নাল ফিল্ড। এই পার্টিকুলার পয়েন্টে কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিইনি। তো সেখানে কী ছিল, দুটো এনার্জি লেভেল আলফা স্পিন স্টেট আর বিটা স্পিন স্টেট কী করছে, দুটো একই জায়গাতে অবস্থান করছে। যে আমি এখানে H0 কত মানে 60 মেগাহার্জ, 60 মেগাহার্জ যখন আমি ম্যাগনেটিক ফিল্ড দিলাম। আর এনএমআর যেগুলো হয় না সেগুলো তোমার হচ্ছে কতগুলো মেগাহার্জ হয় দেখো, 60 হয়, 90 হয়, 120 হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 300 হয়, 400 হয়। আমি তোমাকে আমার নিজস্ব কিছু এনএমআর রয়েছে, তার মধ্যে দুটো আমি এখানে ছবি তুলে রেখেছি দেখানোর জন্য, সেটা আমি 400 মেগাহার্জে নেওয়া। তো 300-400 মেগাহার্জে নেওয়া। ওকে, তো যত তোমার শুরুতে যখন এনএমআর ডেভেলপ করে না, ওই 60 মেগাহার্জে ডেভেলপ করেছিল। তো 60 মেগাহার্জে তখন দেখা যাচ্ছে যে এনার্জি লেভেলটা কি এইটুকু মাত্র স্প্লিট করছে। এবার এইটুকু মাত্র স্প্লিট করলে যে তোমার পজিশন দেখাবে, এই যখন তোমার 300 মেগাহার্জ দেবো, তখন তার স্প্লিটিংটা বেড়ে অনেকটা এই ডেল্টাই গ্যাপটা অনেকটা বাড়ছে। আর ডেল্টাই গ্যাপটা বাড়লে কি সুবিধা হবে, ওটা আমার কাছে কতগুলো ছবি রয়েছে, সেটা যখন দেখাবো তখন ব্যাখ্যা করবো। ওকে, আর একটা জিনিস যেটা ইন্টারেস্টিং নয়, মানে কী বলবো ইন্টারেস্টিং, চলো এটা পরীক্ষায় পড়ে মাঝে মাঝে। এই যে মেগাহার্জটা যেটা না, এই গ্যাপটা তৈরি হচ্ছে, এটা কিসের জন্য তৈরি হচ্ছে, আমি কি করছি না ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি। এবার এখানে দেখো, এখানে ম্যাগনেটিক ফিল্ড কত, জিরো ম্যাগনেটিক ফিল্ডে দুটো নিউক্লিয়াসের ভিতরে যে এনার্জি স্টেট, তার মধ্যে কোনো সেপারেশন নেই। যেই আমি 60 মেগাহার্জ এই 60 মেগাহার্জ যে এনার্জি গ্যাপ, এটা বানাতে গেলে আমাকে কি করতে হলো না 1.4009 টেসলা ম্যাগনেট প্লেস করতে হয়েছে। দেখো এখানে শুরুতে আমি বলেছিলাম যে স্যাম্পেলটা আমি যখন এখানটা রাখছি, আমি কি করছি, এইদিকে একটা ম্যাগনেট, এদিকে একটা হাই মতলব এর ম্যাগনেট, দুটো ম্যাগনেটিক ফিল্ডে দুটো ম্যাগনেট দেওয়া আসে, দিয়ে তার মাঝখানটাতে কী দেওয়া আসে, টিউবটা দেওয়া আসে। এবার এই টিউবের মধ্যে যে স্যাম্পেলটা রয়েছে, তার যে নিউক্লিয়াসের গ্যাপ, এটাকে যদি আমি 60 মেগাহার্জ করতে হয় গ্যাপটা, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড আমাকে দিতে হবে সেখানে, সেটা হচ্ছে তোমার 1.0409 টেসলা। ক্লিয়ার? এখন হচ্ছে এটা তোমার সেই ওই কিংডমে চলবে, শুধুমাত্র এটা যেন মনে রাখো কি আমার 60 মেগাহার্জের জন্য কত টেসলা ম্যাগনেট দরকার না, ম্যাগনেটের স্ট্রেংথ হচ্ছে 1.409 টেসলা। তো সিমিলারলি 400 মেগাহার্জের জন্য কত লাগবে, এই 60কে তোমার 400কে তুমি ডিভাইড করো, 400কে 60 দিয়ে ডিভাইড করো, করে সেটাকে 1.409 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এখানে 300 মেগাহার্জের জন্য কত লাগছে না, 60 মাল্টিপ্লাইড বাই 5 সমান 300, তাহলে এটা 1.4 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে 5 14 70, এরকম, ঠিক আছে না, 7.0 টেসলা। ক্লিয়ার? এবার হচ্ছে যত আমি টেসলা বাড়াবো মানে তত ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, আর বাড়লে পরে কী হবে, নিউক্লিয়াসের মধ্যে এনার্জি গ্যাপটা বাড়বে, আর গ্যাপটা বাড়লে তত ফাইন স্পেকট্রাম পাবো। এই ফাইন স্পেকট্রামটা দেখতে কেমন আর কেন আমার দরকার সেটা আমি পরে দেখছি। আর এনএমআর, এই যে টোটাল এনএমআর আজকে পড়বো আর কি, বা বুঝবো যেটুকু যাই বলি না কেন, সেটা হচ্ছে দুটো মেন জিনিস। সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে সেটা কেমিক্যাল শিফট, আর একটা জিনিস হচ্ছে তার স্প্লিটিং প্যাটার্ন। এবার কেমিক্যাল শিফট কি, এখন আমরা এনএমআর করবো কেন, সব থেকে প্রথম কথা তো বলা হয়নি যে এনএমআর আমি কেন, হঠাৎ করে আমার মনে হলো কেন যে আমাকে এনএমআর করতে হবে। ভাই এনএমআর করতে হবে কেন, কারণ ধরো আমি সব থেকে সিম্পল যখন এনএমআর বলতে থাকে না, সেটা তোমার শুরুই করে তোমার ইথানল নিয়ে। তো ইথানল নিয়ে আমি বলছি, আমি ধরো ইথানলটা এটা হচ্ছে আমার একটা স্ট্রাকচার, আমি কী লিখলাম, ইথানলটাকে আমি এবার লিখলাম যে CH3CH2OH। আমরা এইভাবে ইথানল লিখি C2H5OH। এখন এই যে C2H5OHটা যে এই ফর্মে রয়েছে CH3CH2OH, এটা জানতে গেলে আমাকে কী করতে হবে, যে প্রত্যেকটা হাইড্রোজেন কোন কোন কার্বনের সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে, একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে কীভাবে যুক্ত হচ্ছে সেটা আমাকে জানতে হবে। আর সেটা জানতে গেলেই আমাকে আরও অ্যাডভান্স লেভেলের যেটা ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে এনএমআর। ওকে, এবার এনএমআর এক্ষেত্রে আজকে আমরা কী এনএমআর করছি, সেটা হচ্ছে প্রোটন এনএমআর। মেনলি রিসার্চে প্রোটন এনএমআর, C13 এনএমআর আর ফ্লোরিন এনএমআর লাগে আর কি। ফসফরাস এনএমআরও করে অনেকে, বাট এই মেন যেটা হচ্ছে তোমার C13 আর প্রোটন। ওকে, এখন C13 এনএমআর, এই যে প্রোটন এনএমআর দেখো এখানে কার্বন কটা আছে, দুটো, আর প্রোটন কটা আছে, 5টা। এই 5টা প্রোটনেরই কানেক্টিভিটি দেখো, এই একটা কার্বনের সঙ্গে 3টে প্রোটন যুক্ত আছে, এই একটা কার্বনের সঙ্গে 2টো প্রোটন, আর একটা অক্সিজেনের সঙ্গে একটা প্রোটন যুক্ত আছে। ওকে, এখন কেস হচ্ছে যে এই যে বললাম না যে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলে এর যে তোমার নিউক্লিয়াসের মধ্যে যে তোমার এনার্জি স্টেটটা সেটা ডিফারেন্স হয়। সে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড যেটা দিচ্ছি সেটা কী করছে না, তার যে কীভাবে আর কীভাবে একটা দুটো জিনিসের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এই যে এনার্জি লেভেলের যে স্প্লিটিংটা কী হলো না, বাইরে থেকে যত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়াচ্ছে
তত তাদের মধ্যে গ্যাপটা বাড়ছে, আর গ্যাপটা বাড়ছে মানে সে তোমার এনার্জিটা বাড়ছে, গ্যাপ বাড়ছে মানে হচ্ছে তোমার এনার্জি ফ্রিকোয়েন্সি বাড়ছে। ওকে, এবার হচ্ছে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে বাইরে থেকে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে এই যে প্রোটন, এই প্রোটন, একটা প্রোটন মানে তো বাইরে ভিতরে নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, মানে তার বাইরে তো একটা ইলেকট্রন রয়েছে হাইড্রোজেনের। তো ওর যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটার পাশে ঘুরছে চারিদিকে, একটা কি ইলেকট্রন ক্লাউড ফর্ম করে বসে আছে। ওই যে ইলেকট্রন ক্লাউডটা ও কী করছে, এই মাঝখানে যে প্রোটনটা রয়েছে ওর যে এনার্জি লেভেলটাকে আমি স্প্লিট করবো, তার আগে তোমাকে কী করতে হবে, বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা দিচ্ছি সেটা ইলেকট্রন ক্লাউডটাকে ভেদ করে গিয়ে ওর নিউক্লিয়াসটাকে কি স্প্লিটটা করতে হবে। তাহলে একটা জিনিস আমি ভালো করে বলতে পারি যে নিউক্লিয়াসের এই ইলেকট্রন প্রোটনটা যতটা বেশি তোমার ইলেকট্রন ক্লাউড দিয়ে ঘেরা থাকবে বাট শিল্ড থাকবে, তাহলে সেই নিউক্লিয়াসকে স্প্লিট করতে গেলে আমাকে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড কী করতে হবে, বেশি দিতে হবে। ওকে, যদি হাইড্রোজেনের চারিপাশে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে তাহলে ওর নিউক্লিয়াসটাকে স্প্লিট করতে গেলে বাইরে থেকে আমাকে এনার্জি বেশি দিতে হবে, মানে টেসলা বেশি দিতে হবে। আর যদি এর চারিদিকে যদি ইলেকট্রন ডেন্সিটি কম থাকে তাহলে একে ওই ইকুয়াল অ্যামাউন্টের স্প্লিট করতে গেলে ওর থেকে কম ম্যাগনেটিক ফিল্ড দিলেও চলবে। ওকে, তো এবারে তাহলে কী করবো, একটা প্রোটনের নেওয়া নিতে গেলে শুধু প্রোটনের নিউক্লিয়াসটা দেখলে হবে না, আমাকে ওর চারিপাশে যে ইলেকট্রন ক্লাউড যেটা সেটাকে শুধু দেখতে হবে যার পরিস্থিতির কীরকম হয়েছে। ওকে, এখন কেস হচ্ছে যখন এবার তাহলে ওটা যদি আমি বুঝতে পারি, কারণ হাইড্রোজেন তো ফ্রি হাইড্রোজেন নেই রে ভাই, যে একটা হাইড্রোজেন অ্যাটম করে বেড়াচ্ছে এরকম নয়। হাইড্রোজেন কারো না কারোর সঙ্গে বন্ডেড আছে। এবার যদি কারোর সঙ্গে বন্ডেড থাকে, সেই বন্ডেড যে অ্যাটমের সঙ্গে রয়েছে, সাপোজ এক্সের সঙ্গে ধরো হাইড্রোজেন বন্ডেড রয়েছে, এখন এই হাইড্রোজেনটার চারিপাশে যে ইলেকট্রন ক্লাউড সেটা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের একটা ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে না, কার উপর ডিপেন্ড করছে, এই এক্সটার উপরে ডিপেন্ড করছে। এক্স যদি ইলেকট্রন নেগেটিভিটি হয়, হাইলি ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট হয়, এই বন্ডের ইলেকট্রনকে কি এই টোটাল ইলেকট্রন ক্রাউডটাকে এরকম করে নিজে থেকে টেনে নেবে। তা টেনে নিলে কী হবে, এর যে নিউক্লিয়াসকে যে ঘিরে ছিল যে ইলেকট্রন ক্লাউডটা, সেই ক্লাউডটা শিফটিং করে যাচ্ছে টুয়ার্ডস এক্সের দিকে। এবার আমি প্রোটন নেওয়া নিচ্ছি, এক্সের তো নেওয়া নিচ্ছি না। এবার প্রোটন নেওয়ার ক্ষেত্রে কী হবে, এই হাইড্রোজেনটা কোথায় দেবে, তাহলে একে আমার ইকুয়াল অ্যামাউন্টের স্প্লিট করতে গেলে এর থেকে কম ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। এর কম ম্যাগনেটিক ফিল্ড দিলে পারে একে বলবো ডিশিল্ডিং, এই শিল্ড কম শিল্ড করছে নিউক্লিয়াসকে, তাহলে ডিশিল্ডিং রিজনে যাবে। ওকে, এটা একটু মাথায় রাখো। আর আমি পরে এই শিল্ডিং রিজন কী, ডিশিল্ডিং কী, তার স্কেল কোন স্কেলে কীভাবে করা হয়, এটা আমি পরে যখন বলবো দেখবে কানেক্ট করতে পারছো, জাস্ট গল্পের মতো শুনে যাও। ওকে, তো এই তাহলে ডিশিল্ডিং রিজনে যাবে। এখন যদি এরকম হয় যে এই হাইড্রোজেনটা তোমার ইলেকট্রো পজিটিভ, তাহলে কী করবে, এ বন্ডের ইলেকট্রনটাকে হাইড্রোজেন দিকে ঠেলবে, আর দিকে ঠেলে কী হবে, এর চারিপাশে তোমার যে ইলেকট্রনের আবরণ আরও বেড়ে যাবে। তাহলে কী হবে, ইকুয়াল অ্যামাউন্টের স্প্লিট করতে গেলে আমাকে বাইরে থেকে আরও বেশি ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি দিতে হয় তাহলে সেটা হবে শিল্ডিং রিজন। তাহলে ডিশিল্ডিং রিজন কি না, ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে সে তার ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানলে পরে এর হবে ডিশিল্ডিং রিজনে যাবে। আর যদি তোমার ইলেকট্রন পজিটিভ এলিমেন্ট হয় তাহলে একে শিল্ডিং রিজনে ঠেলবে। ঠিক আছে না, এবারে শুধুমাত্র এইটুকু নলেজের উপর বেস করে এখান থেকে আমরা দুটো জিনিস বলতে পারি। সেটা হচ্ছে এই যে হাইড্রোজেনটা মোস্ট ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এ ইলেকট্রন এর যে ইলেকট্রন এনভায়রনমেন্ট নিজের দিকে খিঁচে নেবে অক্সিজেন যদি নিজের দিকে খিঁচে নেয় তাহলে এ কোন রিজনে যাবে, ডিশিল্ডিং রিজনে যাবে। এবার দেখো তাহলে এ অক্সিজেনটা এই কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে কী হবে, এই বন্ডটাকে যদি নিজের দিকে নেয় তাহলে কার্বনটাকে ডেল্টা পজিটিভ করবে, এই কার্বনটাকে যদি ডেল্টা পজিটিভ করে তাহলে এই এফেক্টটা তো ভাই এই বন্ডে পড়বে, এই হাইড্রোজেন বন্ডে পড়বে। তাহলে এই বন্ডে যদি সেম এফেক্ট পড়ে তাহলে এই বন্ডের ইলেকট্রনটাকে কার্বন নিজের দিকে টানবে, আর কার্বনের যে ইলেকট্রন এই বন্ডের ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের দিকে টানবে। তো ওভারঅল কী হবে, এর যে হাইড্রোজেনের মাথায় যে তোমার হাইড্রোজেনের যে ইলেকট্রন এনভায়রনমেন্ট সে কোন দিকে যাবে, আবার ডিশিল্ডিং দিকে যাবে। এবার যদি আমি এই প্রোটনটা আর এই প্রোটনটা কম্পেয়ার করি, আমি ধরো এই প্রোটনটার নাম দিলাম আমি HA আর এই প্রোটনটার নাম দিলাম HB। এবার তোমাকে আমি জিজ্ঞেস করছি কি, আমাকে বলে দাও যে HA আর HB এর মধ্যে কম্পেয়ার করো যে কে বেশি ডিশিল্ডিং রিজনে থাকবে। সিম্পল ব্যাপার ভাই, যে সেই ইন্ডাকটিভ এফেক্ট আমরা পড়েছি সেই এই সেম ফান্ডা। এখানে অক্সিজেনটা যেহেতু তোমার কার্বনের সঙ্গে যুক্ত আছে ডাইরেক্টলি এই কার্বনটার সঙ্গে, আর এই কার্বনটার সঙ্গে HB প্রোটনটা যুক্ত আছে, তো এই বন্ডের ইলেকট্রনটাকে যদি অক্সিজেন টানে এই কার্বনটা ডেল্টা পজিটিভ হবে, আর ডেল্টা পজিটিভ হলে এই বন্ডের ইলেকট্রনটাকেও নিজের দিকে টানবে। তাহলে তোমার HB যে প্রোটনটা, এই প্রোটনটার এনভায়রনমেন্টের এফেক্ট পড়বে, এ বেশি ডিশিল্ডিং রিজনে যাবে রাদার দ্যান HA। তার কারণ হচ্ছে HA পর্যন্ত এর ইফেক্ট কম যাবে না, HB এফেক্টটা বেশি করবে দেন HA তে করবে। ওকে, আর এইটা তো ডাইরেক্ট
এফেক্ট করছে। তো সব থেকে ডিসিল্ডিং রিজনে হচ্ছে তোমার এই প্রোটনটা, এটাকে আমি ধরো সি নাম দিয়ে দিচ্ছি, আমি কী বলবো, এটাকে নাম দিচ্ছি এইচ সি। তো সব থেকে ডিসিল্ডিং রিজন যাবে তোমার এইচ সি, তারপরে হচ্ছে তোমার এইচ বি, তারপরে হচ্ছে তোমার এইচ এ। তাহলে তিনটে ডিফারেন্ট জায়গাতে তোমার পিকটা দেবে তিনটে। হ্যাঁ, আর একটা হচ্ছে কথা, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এনভায়রনমেন্ট বলবো আমি। এই বইতে অনেক রকম টার্ম লেখা থাকবে, একটা কথা মাথায় রাখবে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হয়, একটা ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট হয়। এখানে যদি তিনটে প্রোটনকে তুমি ডিফারেন্সিয়েট না করতে পারো কেমিক্যালি, বা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক্যালি বলা উচিত, কিন্তু আমি এখন কেমিক্যালি বলছি, ম্যাগনেটিক্যালি বলে দেবো, একটা দুটো এক্সেপশন আছে, সেটা বলে দিলে হয়ে যাবে। কেমিক্যালি যদি ডিফারেন্সিয়েট না করতে পারি, তাহলে সেই দুটো সেই মানে ব্রাঞ্চ অফ প্রোটন একটা জায়গাতে পিক দেবে, ঠিক আছে? সেটা হচ্ছে দেখো, এই তিনটে হচ্ছে মিথাইল, এইটা হচ্ছে তো মিথিলিন, আর এটা হচ্ছে ওইচ। এখন এইখানে যদি তোমার সিম্পল যদি ইথানল, আমি এই ইথানল আমি আইপিএসে নামকরণ করেছি, ধরো আর একটু সিম্পল করে বোঝাতে পারবো কিনা দেখি। সেটা হচ্ছে আমি ইথানলে ধরো আইপিএসের নামকরণ করব CH3CH2OH, ওকে। আর একটা হচ্ছে আমি ধরো এর আইপিএসের নামকরণ করবো, ইথেনের করবো CH3, চলো প্রোপেনের করে দিচ্ছি আমি, হ্যাঁ প্রোপেন করছি, আর এদিকে প্রোপানল করছি, ইথানল বাদ দিয়ে দিচ্ছি আমি, CH3CH2, ওকে। প্রোপেন আর প্রোপানল। আমার দেখো, যখন আমি প্রোপানলে যখন করব, তখন দেখো আমার কাছে কম্পালশন তৈরি হয়ে গেছে কি এই পার্টিকুলার কার্বনকে 1, 2, 3 নাম্বারিং করতেই হবে, কারণ নামকরণ করার নিয়ম এটা। যেখানে ফাংশন গ্রুপ লেগে থাকে, হয় সেই কার্বনটা টার্মিনালে হলে সেটাকে 1 নাম্বারিং করতে হবে, অথবা আমি সেই দিক থেকে নাম্বারিং করব যে দিক থেকে এই ফাংশন গ্রুপটাকে কাছে পাবো, ঠিক আছে না? এটা আইপিএসির ফান্ডা, কিছু করার নেই, এখানে আমার অপশন নেই হাতে, ওকে। তাহলে এখানে আমার কম্পালশন আছে কি না, এই কার্বনকে আমাকে 1 নাম্বারিং করতে হবে, এটাকে 2 করতে হবে, এটা 3 করতে হবে। এবার ধরো আমি যে কোনো একটাতে হ্যালোজেন সাবস্টিটিউশন করতে চাইছি। তুমি দেখো, এখানে যদি হ্যালোজেন সাবস্টিটিউশন করতে চাও, আর এখানে যদি করতে চাও, হয় 2 নাম্বারে হোক বা 3 নাম্বার হোক, কম্পাউন্ড তুমি কী পাবে, ডিফারেন্ট কম্পাউন্ড পাবে। তাহলে হচ্ছে CH3 আর CH2 আর নট কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। ইভেন এই C1, মানে এই তিনটে হচ্ছে তোমার ডিফারেন্ট, ওকে। কিন্তু যদি আমি প্রোপেনের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমি এই দিকটাকে 1, 2, 3 করতে পারি, আমি এই দিক থেকেও 1, 2, 3 করতে পারি। সেক্ষেত্রে আমার কোনো কম্পালশন নেই, আমি বাঁ দিক থেকে করি বা ডান দিক থেকে করি, যে কোনো দিক থেকে আমি নাম্বারিং করতে পারি। তাহলে আমি বলতে পারি, তাহলে এটা 1 অথবা 3, এটাও 1 অথবা 3, মানে এই দুটো হচ্ছে তোমার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আর এই CH2 যেটা, এটা হচ্ছে এই দুটো থেকে আলাদা, ঠিক আছে না? তাহলে এই দুটো থেকে আলাদা। তাহলে এবার আমি কি বলছি, যেখানে যে কোনো প্রোটন যেটা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে এক জায়গাতে পিক দেবে। তাহলে এটাতে 1 মিনিট, এটা বরাবর হয়েছে, এটা হচ্ছে তোমার CH2। তাহলে এই যে প্রোপেন, যেটা প্রোপেনের পিক কটা পাবো, এই CH3 আর CH3 একটা জায়গায় পিক দেবে, আর এ একটা জায়গায় পিক দেবে। তাহলে প্রোপেনের পিক পাবো আমি দুটো, এখানে একটা, এখানে একটা। এবারে কোনটা বাঁ দিকে দেবে, কোনটা শিল্ডিংয়ে দেবে, কোনটা ডিশিল্ডিংয়ে দেবে, আই এম নট গোয়িং ইনটু দ্যাট। এখন শুধুমাত্র এইটুকু জানো যে প্রোপেনের ক্ষেত্রে 2 টাইপের প্রোটন আছে। এটা মানে দেয় যে একটা পার্টিকুলার কম্পাউন্ডে কত ধরনের প্রোটন আছে। ভাই, যত ধরনের প্রোটন ততগুলো সিগন্যাল। তাহলে এর ক্ষেত্রে সিগন্যাল পাবো হচ্ছে দুটো, ক্লিয়ার? এখন এই সিগন্যালের রিয়া টেরিয়া সব আমি পরে বলছি। আর তাহলে এই ক্ষেত্রে এই আমার 3 প্রোপান হলে কী পাবো, কটা পাবো? এখানে তিনটে মানে টোটাল ওইচটাকে যদি একটা ধরি আমি, তাহলে তো 4টে হয়ে আছে। তো এই 4টে ডিফারেন্ট টাইপের কী আছে, প্রোটন আছে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 4টে সিগন্যাল পাবো, ওকে। 4টে সিগন্যাল মানে হচ্ছে তোমার দেখতে হবে এরকম, এই 1টা 2টো 3টে 4টে, এখানে পাবো 4টে সিগন্যাল। তাহলে 4টে সিগন্যাল মানে হচ্ছে 4টে ডিফারেন্ট টাইপের প্রোটন আছে। এবার হচ্ছে কোন কার্বনে কটা প্রোটন আছে, সেটাও এখান থেকে সিগন্যাল থেকে আমি বুঝতে পারবো যে কোন কার্বনে কটা প্রোটন আছে, ওকে। এবার 4টে প্রোটন তো এর ঠিক আছে না, বেশি এই হচ্ছে গল্প আর কি। তো এটা আমরা আস্তে আস্তে এবার দেখবো, এটা আমাদের কাজ, যে কোন সিগন্যাল দেখে তাহলে বলতে পারবো যে কোন ধরনের প্রোটন আছে, কটা প্রোটন আছে, কীভাবে আসে না আসে, এটা আমরা বলতে পারবো। এটাই আমার এনএমা, আর কিছু নেই। তো এই দেখো ইথানল। এবার তাহলে ইথানল দেখো, আমরা একটু নলেজ যেটুকু গেন করেছি, ইথানল তাহলে কত ধরনের প্রোটন আছে দেখো, 1, 2, 3 ধরনের প্রোটন আছে। তা 3 ধরনের প্রোটন আছে মানে 3টে সিগন্যাল। দেখো এখানে 1টা 2টো 3টে। এবার দেখো 3টে সিগন্যাল এখানে মার্ক করে দিয়েছে যে এইটা হচ্ছে তোমার CH3 সিগন্যাল, এটা হচ্ছে CH2 সিগন্যাল, আর এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সিগন্যাল। এবার কী করে আর একটু প্রোগ্রেস করতে হলে আমি এইটুকু বলে দিচ্ছি যে এই যে তোমার এই যে পিকের এরিয়া, এটা ডিপেন্ড করে তোমার নাম্বার অফ প্রোটনের উপর। যদি এবার সবটা হচ্ছে তোমার কম্পিটিটিভ স্টাডি মানে আমি যখন এনএমআর করবো,
তখন আমি এই সিগন্যালটাকে এই এরিয়াটা কী করবো, আমি ইন্টিগ্রেশন করব। এই এরিয়াটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, করলে পরে আমি যে এরিয়াটা পাবো আর কি, সেটাকে আমি কম্পিউটারকে বলে দিলাম যে ভাই এটাকে তুমি 1 ধরো। এবার এটাকে আমি যখন 1 ধরবো, তখন যেই আমি এই এরিয়াটাকে ইন্টিগ্রেশন করব, ও অটোমেটিক্যালি বলে দেবে যে এটা 2 মানে হচ্ছে এখানে যতগুলা যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে তার ডবল। আর সঙ্গে সঙ্গে এই ইন্টিগ্রেশন যখন করব, তখন এ অটোমেটিক্যালি নিয়ে নেবে কিন্তু যেটা 3। তার মানে বলে দেবে এই প্রথমে আমাকে যে এরিয়াটা তুমি মেজার করে দিয়েছো, যেটাকে আমি 1 ধরতে বলেছো, এই যে এরিয়াটা ওই এরিয়া 3 গুণ। ওকে, তো এটা হচ্ছে তোমার, ওই জন্য তোমার কী থাকবে, এই নিচে তোমার ইন্টিগ্রেশন করা থাকে। এনএমআর স্কেলে এটার একটা স্কেল আছে। এনএমআর যে স্কেলে নেওয়া হয় তার ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে 12 পর্যন্ত থাকে প্রোটন এনএমআরে। ওকে, এবার 0-র ওই দিকেও থাকতে পারে, 12-র বেশি সাধারণত আমরা দেখি না, 12-র মধ্যে হয়ে যায়। তো 0 থেকে 12, আর এটাকে বলা হয় ডেল্টা ভ্যালু। ডেল্টা হচ্ছে তোমার 0 থেকে 12। কোথাও ডেল্টা থাকে, কোথাও টাও থাকে না। টাও আর ডেল্টার মধ্যে রিলেশন হচ্ছে এই টাও সমান হচ্ছে 10 মাইনাস ডেল্টা। এটা হচ্ছে রিলেশন, বাট হচ্ছে তোমার ওটা যখন দেখবো একটা এনএমআর একটা স্পেকট্রোস্কোপ দেখে নিলে বলে দেবো তখন ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে এখানে তোমার 3টে সিগন্যাল হয়ে গেলো। আর এখানে দেখো ডাইমিথাইল ইথার। এখানে ডাইমিথাইল ইথার ক ধরনের প্রোটন আছে, দেখো 2টো প্রোটন হচ্ছে ইকুইভ্যালেন্ট। তা 2টো প্রোটন যদি ইকুইভ্যালেন্ট হয়, যদিও 3টে 6টা, কিন্তু তোমার এই একটাই মাত্র পিক পাবো। তখন এবার কেস হচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে কি না, এখানে 3টে পিক ছিল, আমি একটা পিকের এরিয়া করে আমি বলে দিলাম যে ভাই এটাকে 1 ধরো। এটাকে যেই 1 ধরলো, সঙ্গে সঙ্গে এটা 2, এটা 3 হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে একটাই যখন পিক আসে, এই টোটালটা আমার হাতের কাছে। হ্যাঁ, একে যদি আমি বলে দিই কম্পিউটার, কারণ একটাই পিক, তো একে আমাকে নিজেকে লিখতে হবে একটা পিক। একে বলে যদি 1 বলে দিই, তো নিচে তোমার ইন্ডিকেশন করে ও 1 বলবে। একে যদি 5 বলি তো 5 বলবে, একে যদি 7 বলি তো 7 বলবে। কারণ হচ্ছে আমার দ্বিতীয় কোনো পিক নেই বা এর কোনো রেফারেন্স পিক নেই। তো এখানে শুধুমাত্র পিক দেখে আমাকে বুঝতে হবে যে কম্পাউন্ডার এনএমআর করেছি সেটা 1 ধরনের প্রোটন আছে। ওকে, 1-এর বেশি ধরনের কোনো প্রোটন নেই। আর এখানে ধর দেখা গেল 3-6টা প্রোটন আছে, তাহলে ইন্ডিকেশন করে আমি ম্যানুয়ালি এটাকে 6 বসাবো, তাহলে এখানে তোমার 6 দেখাবে আর কি নিচে, আর কিছু না। আর যে স্কেলে মাপা হয় তার ভ্যালু হচ্ছে তোমার এই দিক থেকে, ডান দিকে 0 আর বাঁ দিকে বাড়তে যাচ্ছে। ডান দিকে 0 থেকে স্টার্ট হয়, বাঁ দিকে বাড়তে যাচ্ছে। এখন কেস হচ্ছে এনএমআর যে করা হয় সেটা কার রেফারেন্সে করা হয়। একটা রেফারেন্স কম্পাউন্ড আমার লাগে এনএমআরটা করতে গেলে। সেই যে রেফারেন্স কম্পাউন্ড, সেটার নাম হচ্ছে টিএমএস। সেটা কি না, টিএমএস মানে হচ্ছে টেট্রামিথাইল সিলেন, CH3, ঠিক আছে না। টেট্রামিথাইল সিলেন মানে হচ্ছে তোমার 12টা একই টাইপের প্রোটন রয়েছে। আর এই টিএমএস কেন হয়, টিএমএস ইজ টেকেন, তার কারণ হচ্ছে সিলিকন হচ্ছে একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। মানে হচ্ছে তোমার কার্বন, দেখো কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিনলেন নিচের দিকে যাচ্ছে সিরিজে। কার্বন যত নিচের দিকে যাবো, ইলেকট্রোপজিটিভিটি বাড়ে না কমে? ইলেকট্রোপজিটিভিটি বাড়ে। এবার আমরা সাধারণত অর্গানিক কম্পাউন্ড মানে তো হাইড্রোকার্বন না, হাইড্রোকার্বন অক্সিজেন নাইট্রোজেন থাকে। এবার হাইড্রোকার্বন সবই কার্বন, যদি হাইড্রোজেনটা বাদ দিই, তাহলে হাইড্রোজেন এনএমআর আমি করছি, তাহলে হাইড্রোজেন যে কারোর সঙ্গে যুক্ত থাকুক না কেন, সেটা হয় মেন প্রবাবিলিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন বা কিছু কিছু ক্ষেত্রে নাইট্রোজেন, এই থাকে আর কি। এবার হ্যালোজেন তো নিজেই কার্বনের সঙ্গে যুক্ত থাকে, ওর সঙ্গে তার প্রোটন থাকবে না, তো এদের সঙ্গে যুক্ত থাকে। এবার এদের সঙ্গে যুক্ত থাকা মানে দেখো এই 3টে অ্যাটমই সিলিকন থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এ যদি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে তোমার এই এদের সঙ্গে যে কেউ যুক্ত থাকবে, সে কী করে, সিলিকনের সঙ্গে কার্বন যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে তোমার প্রোটন। এবার এ যদি তোমার সিলিকন যদি ইলেকট্রোপজিটিভ হয়, তাহলে কার্বনের মাথায় কী হচ্ছে, ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। এবার এ যদি ডেল্টা নেগেটিভ চার্জ হয়, হাইড্রোজেনকে কী করছে, আর একটু শিল্ডেড করে দিচ্ছে, দিয়ে তোমার প্রোটনটা নিচ্ছে, দিয়ে কী করছে, ওইটাকে আমি 0-তে নিচ্ছি আর কি। তাহলে এরপরে যদি সিলিকনে যুক্ত না থাকে, তাহলে যে কোনো প্রোটন হবে দেখবে সেটা হচ্ছে তোমার সিলিকনের পিক থেকে ডিশিল্ডিং রিজনে পড়বে। হ্যাঁ, ডিশিল্ডিং রিজনটা কোনটা, এবার আমি এই ক্ষেত্রে বলতে দেখো এখানে একটা আমি এই স্পেকট্রোস্কোপি নিয়েছি, যেটা তোমার কোথা থেকে দেওয়া আছে, দেখো 0 থেকে 8 পর্যন্ত এঁকেছে, তারপরেই আর নেয়নি। ওকে, তার কারণ হচ্ছে এখানে যে কম্পাউন্ডের আমি করেছি সেটা আমার এই 8 পর্যন্ত নিলেই আমার পিক চলে এসছে, ওই জন্য 8 জিনিস আর নেয়নি, নাহলে এটা তোমার 12 পর্যন্ত থাকে স্কেল সিটিংয়ে। এমন নয় যে তুমি ওই 14 পর্যন্ত সেট করতে পারবে না, ইটস নট লাইক দ্যাট, তুমি 14-15 পর্যন্ত সেট করতে পারবে, বাট জেনারেলি 8 থেকে 12-র মধ্যে আমার যত অর্গানিক কম্পাউন্ড বা যত ফাংশন গ্রুপ সব চলে আসে, যদি না কোনো স্পেশাল কেস বাদ দিলে।
ঠিক আছে, 2-4টি স্পেশাল কাজ আছে, সেটাও আমি বলে দেবো। দেখো এই যে জিরোতে টিএমএস মানে দিস ইজ আওয়ার রেফারেন্স পিক। ওকে, তার কারণ এইখানে যে 12টা প্রোটন রয়েছে, আমি যা এখানে বারবার শুরু থেকে বলছি কিন্তু জেএনএমআর যে কম্পারেটিভ স্টাডি, তাহলে এখানে যদি আমি ধরে নিই যে এই সিলিকনের সঙ্গে যে যে 12টা তোমার SiMe3 হ্যাঁ SiMe4 টেট্রামিথাইলসিলেন, এর যে 12টা প্রোটন রয়েছে, সেই প্রোটন একটা 12টা ইকুইভ্যালেন্ট প্রোটন, তার মানে একটাই মাত্র পিক পাবো। সেই পিকটা দেখতে কেমন হবে না, এইখানে সে যেটা হবে সেটাকে আমি জিরো ধরবো। এবার ওর পরে ওটা বাদ দিয়ে ওর থেকে এখানে এই যে পিকটা রয়েছে, মানে এখানে হচ্ছে তোমার হাইড্রোজেনের যে ইলেকট্রনের যে এনভায়রনমেন্ট, হাইড্রোজেনের এখানে যে সিলিকনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত আছে, এর যে এনভায়রনমেন্ট, তার ভিতরে যে প্রোটন, সে তার পিক হচ্ছে এখানে। এবার যে কোনো অর্গানিক প্রোটন যার এনভায়রনমেন্ট মানে এই ইলেকট্রনটা যে রয়েছে, সেটা হচ্ছে তোমার কার্বন কী করবে, একটু টেনে নেবে। টেনে নিলে তোমার নিউক্লিয়াসটা আর একটু ওপেন হবে, হলে পরে তোমার ডিশিল্ডিং রিজিয়নে যাবে। এবার এই জিরোর যত কাছাকাছি হবে এটাকে বলো শিল্ডিং রিজিয়ন, SHILD শিল্ডিং রিজিয়ন, আর এটাকে বলো ডিশিল্ডিং রিজিয়ন। যত ইলেকট্রন এবার আমাকে বলো কার্বন বাদে যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখানে যুক্ত করে দিই, তাহলে সে কী করবে, আরও তোমার ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানবে, তার মানে আরও ডিশিল্ডিং রিজিয়নে যাবে। আর যত ডিশিল্ডিংয়ের রিজিয়নে যাবে তত ডেল্টার ভ্যালু তোমার কী হবে, বাড়বে। আর এই যে চেঞ্জ হচ্ছে না, ডেল্টার ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে বলো কেমিক্যাল শিফট। তাহলে হোয়াট ইজ কেমিক্যাল শিফট, মানে কেমিক্যাল শিফট হচ্ছে তার কার্বন হাইড্রোজেনের ইলেকট্রনিক এনভায়রনমেন্টে চেঞ্জ হওয়ার জন্য ডিফারেন্ট জায়গার যে সিগন্যাল দেয় প্রোটন, সেই চেঞ্জটাকে বলো কেমিক্যাল শিফট। ক্লিয়ার? তাহলে দেখো ইথানল ক ধরনের প্রোটন ছিল, 3 ধরনের। এই 3 ধরনের প্রোটন 3টে জায়গাতে দিয়েছে। এবার এখানে তোমার দিয়েছে একটা, এখানে একটা, এখানে একটা। এবার আমাকে বলে দাও, যে এর আগে আমরা ডিসকাস করেছিলাম যে তোমার 3টে ডিফারেন্ট প্রোটন কেন হচ্ছে না, 3টে ডিফারেন্ট এনভায়রনমেন্ট হচ্ছে, ইলেকট্রন এনভায়রনমেন্ট হচ্ছে হাইড্রোজেন চারিদিকে, ওই জন্য। এবার সব থেকে ডিশিল্ডিং রিজনে কি আছে, শিল্ডিং আর ডিশিল্ডিংটা একটুখানি বলে দিলাম, হয়তো বুঝে গেছো। তো শিল্ডিং রিজন কাকে বলবো না, যেখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, ইলেকট্রন পজিটিভ এলিমেন্ট রয়েছে বা কার্বন রয়েছে, জাস্ট কার্বন, আর অন্য কিছু এনভায়রনমেন্ট নেই। তো সব থেকে শিল্ডিং রিজনে কোনটা, CH3। আর সব থেকে ডিশিল্ডিং কোনটা না, OH। আর এটা কারণটা কি না, অক্সিজেন হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এ কী করবে, হাইড্রোজেনের যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেটাকে নিজের দিকেও শিফট করে নেবে। তাহলে সব থেকে ডিশিল্ডিং রিজনে কোনখানে হবে, তোমার মানে লেফটের দিকে হবে 3টের মধ্যে। এই 3টের মধ্যে যেটা এক্সট্রিম লেফট সেটা হচ্ছে মোস্ট ডিশিল্ডিং রিজিয়ন। তারপর হচ্ছে তোমার CH2, যার সঙ্গে অক্সিজেন ডাইরেক্টলি লিঙ্কেজ, তো সেটা হবে তোমার এর থেকে একটু বেশি শিল্ডেড, বা CH3 আর CH3 থেকে বেশি ডিশিল্ডেড। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এইখানে, আর CH3টা গেল তোমার এইখানে। এবার একটা ডিফারেন্স দেখো, প্রথম যে এনএমআরটা দেখেছিলাম সেটা দেখতে কেমন ছিল না, সিম্পল 3টে পিক ছিল। এটাও কিন্তু ইথানল এনএমআর, এটাও ইথানল এনএমআর। দ্যাট ইজ এ ডিফারেন্স বিটুইন দিস টু এনএমআর। কারণটা কি, এখানটায় আমি জানি না এর কত মেগাহার্জে নিয়েছে এনএমআরটা, এটা লেখা নেই। ওকে, এটা আমি ধরে নিচ্ছি এটা মিনিমাম হলে তোমার 300 মেগাহার্জ হবে, MHz 300 মেগাহার্জে। আর এই এনএমআরটা নেওয়া হয়েছিল তোমার 60 মেগাহার্জে, 60রও কমে হবে, 60 ধরছি আমি, 60 মেগাহার্জ। 60 মেগাহার্জে পিকগুলো কী হবে, ব্রড হবে, পিক ব্রড হবে, আর তার মধ্যে কোনো স্প্লিটিং দেখা যাবে না। এবার যখনই আমি মেগাহার্জ বাড়াবো তখন দেখো পিকগুলো দেখো তুমি শার্প পিক, ওকে না, পিকগুলো কি শার্প পিক। আর শার্প পিক হওয়ার জন্য এবার এটাকে যদি ব্রড করে দিই না, এই যে স্প্লিটিং হচ্ছে এটা এরকম দেখতে লাগবে, যে এইটা যে এই পিকটা যে 3টে পিকের সমন্বয়, সেটা বুঝতে পারা যাচ্ছে না। যে এই পিকটার ভিতরে 3টে পিক আছে, এটা আমার এই পিকটাকে দেখলে বুঝতে পারা যাচ্ছে না। যখন আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো সঙ্গে সঙ্গে কী হবে, ওই পিকটা ভেঙে 3 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমার কাজ আর কি। যত আমি হাই ফিল্ড পিক নেবো, তোমার হাই ম্যাগনেটিক ফিল্ডে আমি এনএমআর করবো, তত ভালো প্রমিনেন্ট স্প্লিটিং দেবে। এবার দেখো এখানে কিন্তু এটাতে স্প্লিটিং থেমে থাকবে না। যদি 400 মেগাহার্জের জায়গায় আমি 700-800 মেগাহার্জ করি না, তাহলে যে ওই ইলেকট্রনিক টোটালটা যে গল্পটা হচ্ছে না ভাই, এনএমআর মানে হচ্ছে তোমার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, একটা নিউক্লিয়াসের চারিপাশে যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, তার যে এফেক্ট, সেটা নিয়ে আমার এনএমআর কিন্তু। ধরো এবার আমি এই হচ্ছে CH3, এই হচ্ছে তোমার CH2, এটা হচ্ছে OH। এর যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সব থেকে এফেক্ট কে বেশি করবে, সে করবে হচ্ছে এর সঙ্গে যার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে, অক্সিজেন। তার মানে ব্যাপারটা এরকম নয় যে এই যে প্রোটন রয়েছে, এই প্রোটন কিন্তু এর এফেক্ট করবে না, করবে কিন্তু খুব অল্প পরিমাণ করবে। এবার যখনই আমি এনএমআরের ফ্রিকোয়েন্সি বাড়াবো, তখন এই যে অল্প পরিমাণ যে এফেক্ট করছে, সেই এফেক্টটা ধরা পড়বে।
যখন আমি এনএমআর ফ্রিকোয়েন্সি কম থাকবে তখন যে এফেক্টটা তুমি আর এই মানে পাশের যে প্রোটনের বা তার দূরে এখান থেকে এই দূরের যে প্রোটনের এর যে এফেক্ট এর ইলেকট্রনিক এনভায়রনমেন্টে, ঠিক আছে না, সেইটাকে আমি বুঝতে পারবো না, তখন সিগন্যালটা আমার ব্রড লাগে। ওকে, তো এই হচ্ছে তোমার হাই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। তো এই হচ্ছে গল্প। আর একটা হচ্ছে কেস হচ্ছে, এবার আমাকে যেটা মেমোরাইজ করতে হবে, যেটা রাট্টা মারতে হবে, সেটা হচ্ছে যে কোন প্রোটন কততে দেয়, কততে, মানে এই যে কেমিক্যাল শিফটের ভ্যালু রয়েছে এই ভ্যালু আমাকে কিছু মুখস্থ করতে হবে বা কিছু রিজিয়ন মুখস্থ করতে হবে, যে হ্যাঁ পার্টিকুলার এই রিজিয়নে পড়ে, তার কিছু লজিক, তার পিছনে ব্যাকএন্ডের লজিক রয়েছে, আর হচ্ছে কিছু ডেটা রয়েছে আমাকে মুখস্থ করতে, সেই লজিকগুলো আমি বলে দেবো আর ডেটাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, তো এটা মাথায় রেখো। দেখো একটা জিনিস এখানে শুরু থেকে ইথানল থেকে বলে দিই, সেটা যে যদি পিওরলি অ্যালিফেটিক হয়, যার সঙ্গে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত নেই বা অন্য কিছু নেই, তাহলে মাথা রাখবে ভাই 1-এর কাছাকাছি পিক দেবে, ওই 1, 1.4, 1.1, 1.2 এরকম, 1.4ও যাবে না, ওই 1.1, 2, 3 বাস ম্যাক্সিমাম। যদি পিওরলি অ্যালিফেটিক হয় 3-4টে মিথাইল 5টা মিথাইল আছে বা CH2 লম্বা চেন আছে, সব এইখানে ভিড় করবে এই 1-এর কাছাকাছি। যেই ওর সঙ্গে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হয়ে যাবে, যেমন ধরো CX, এবার যদি প্রোটনটা আমি নিই, এই যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে শিফট করে যাবে কত, ওই 3 আর 4-এর কাছাকাছি। কোন জায়গাটায়? এরকম একটা জায়গা 3 আর 4-এর কাছাকাছি, ওই 3.4, 3.2, 3.3। এবার হচ্ছে আমি যে বললাম যে আরও অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, কম্পাউন্ডটা কতটা সিম্পল বা কতটা কমপ্লেক্স সেটার উপর ডিপেন্ড করছে যে ওই মাইক্রো লেভেলে চেঞ্জ কত হবে, 3.4 হবে না 3.6 হবে না 3.8 হবে, ওই লেভেলে চেঞ্জ। মোর অর লেস মাথায় রাখবে, যদি কার্বনের সঙ্গে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত থাকে, সেই কার্বনের সঙ্গে যে প্রোটন যুক্ত আছে সে দেবে তোমার 3 থেকে 4-এর কাছাকাছি। ওকে, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে যদি ডাইরেক্ট যুক্ত থাকে সে 5-6-এর কাছাকাছি দিচ্ছে। এতে গেলো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের গল্প। এই দেখো এখানে দেখে নাও, কার্বনের সঙ্গে ব্রোমিন যুক্ত আছে, তার সঙ্গে প্রোটন। এবার ব্রোমিন যুক্ত থাকলে কোথায় দেবে, ক্লোরিন থাকলে কোথায় দেবে, ফ্লোরিন থাকলে কোথায় দেবে, অক্সিজেন থাকলে কোথায় দেবে, ওই ভ্যারি করবে, একটু ভ্যারি করবে। হ্যাঁ, এরকম এখানটা কিছু একটা দিয়ে দিয়েছে ডেটা, তোমরা একটুখানটা দেখে নিও। এরপর হচ্ছে ডবল বন্ড কোথায় দেবে, ডবল বন্ড অনেক রকমের হয়, ডবল বন্ডের এই জেমিনাল পজিশনে কোথায় দেবে, এই ডবল বন্ডের সঙ্গে যদি আবার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকে সে কোথায় দেবে, এই অ্যারোমেটিক যদি কম্পাউন্ড হয় সে কোথায় দেবে, কম্পাউন্ডে যদি অ্যাসিটিলিনিক কম্পাউন্ড হয় দিয়ে এই প্রোটনটা কোথায় দেবে। ভাই এইগুলো সব মুখস্থ করতে হবে, আর মুখস্থ করতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে কিছু লজিক আছে, সেই লজিকটা আমি বলে দেবো, আর বাকি তোমাকে ডেটা ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট, আর কিছু করার নেই। ঠিক আছে, তাহলে এই আলফা স্পিন বিটা স্পিন এসব হলো। আর বলছে না প্রথমে কি হয়, এরকম থাকে তোমার অ্যাব্রাপ্ট এদিক ওদিক থাকে, যে আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেবো, এই জন্য সঙ্গে সঙ্গে স্পিন ওরিয়েন্টেড হবে, এর স্পিন ওরিয়েন্টেডও হবে, আর দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আলফা স্পিন আর বিটা স্পিন। তখন কী হবে, যেই রেডিও ফ্রিকোয়েন্সি রিজনে কী হবে, এই আলফা থেকে বিটাতে জাম্প করবে, আর তারপর রিল্যাক্স হওয়ার সময় এই যে এনার্জি ত্যাগ করবে, সেই এনার্জি যে সিগনাল সেটাকে এফটি, ফুরিয়ার ট্রান্সফরমেশন সম্ভবত, ওই এফটি স্কেল ফেলা হয়, ফেলে তোমার এই এনএমআর সিগনালগুলোকে রিড করা হয়। ঠিক আছে, অত ডিপে আমার যাওয়ারও দরকার নেই, ও পরীক্ষা পড়বেও না। এখানে যেটা বলেছিলাম সেটা মাথায় রাখার চেষ্টা করবে, কি ওই 60 মেগাহার্জ এনএমআর মানে হচ্ছে 1.4 টেসলা, তাহলে তোমার 300 মেগাহার্জ মানে 7 টেসলা, 400 মেগাহার্জ হলে করসপন্ডিং কত হবে, এটা তুমি মাথায় রেখো, কারণ এটা মাঝে মাঝে এই ট্রান্সফরমেশন দেয় পরীক্ষায়। ওকে, নেক্সট হচ্ছে আর একটা জিনিস যেটা দেয়, এই E0 মানে এই গ্যাপটা, E0 সমান এইচ নিউ, তো সবাই জানে বা এটা তো জানি আমরা। এবার এই নিউর সঙ্গে আর একটা যে রিলেশনের সঙ্গে ডিফারেন্ট অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে H গামা 2π/H0। এই H0 হচ্ছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আর গামা যেটা, এটাকে হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও বা ল্যামোর ফ্রিকোয়েন্সিও বলা হয়। এটা একবার দেখে নিও, আর কিছু নেই, এই রিলেশনটা একবার দেখে নাও, কারণ এটা 4টে অপশন করে দিয়ে দিতে পারে। তো বারবার বলছি ভাই, এর আমার থেকে আই হ্যাভ এ বিগ ডাউট কি তোমার এতে আসবে বলে। তবে আমি আবার বলছি যে কখনো যেন কোনো চ্যাপ্টার পারতে পেরে স্কিপ করে যাও না। হ্যাঁ, ওভারলোডেড হয়ে গেলো আলাদা ব্যাপার। আচ্ছা, এই যে স্কেল যেটা না, এই স্কেলের এই ডেল্টা ভ্যালুটা কি, ডেল্টা ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? ভাই ডেল্টা ভ্যালুটা এন্টারলি ডিপেন্ড করে এর যে এনভায়রনমেন্ট তার উপর। এবার আমরা কি আর একটা জিনিস কি বললাম, যে টিএমএসকে রেফারেন্স নিয়ে তারপর করা হয়। যখন আমি টিএমএসকে রেফারেন্স ধরবো, তখন 60 মেগাহার্টজে করবো এনএমআরটা, তখন যেখানে টিএমএস থেকে যত দূরে সিগন্যালটা দেবে, যখন 300 মেগাহার্টজে করবো, তখন কী হবে, তার থেকে আরও আরও বেশি দূরে দেবে। তাহলে কেস হচ্ছে, এখনই বললাম যে এটা ডিপেন্ড করে তোমার এই হাইড্রোজেনের তার যে চারিপাশে যে কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে তার উপর। তাহলে একই কম্পাউন্ডকে যদি আমি 60 মেগাহার্টজে দিই এনএমআর করি, আর সেই কম্পাউন্ডকে যদি 400 মেগাহার্টজে এনএমআর করি, তাহলে কি তার স্কেলটা পাল্টে যাবে? ডেফিনেটলি পাল্টে যাবে। যদি না সেইটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি,
ওকে, হার্জের ইন্ডিপেন্ডেন্ট যদি না করতে পারি, ওটা করেছে কী করে না, প্রথমে থেকে যে টিএমএস থেকে দেখা গেল যদি আমি 60 মেগাহার্জে ইনভার্টটা করি, তাহলে এই সিএসটা দিচ্ছে একে ডেল্টা সমান 1-এ। ওকে, এটাকে যদি আমি 120 মেগাহার্জে করি, এ বাবু দেবে তোমার 2-এ। ঠিক আছে, যদি তোমার 300-তে করি, এ দেবে তোমার 5-এ। এখন কেস হচ্ছে তাহলে আমি তো ডিফারেন্ট মেশিনের ক্ষেত্রে আমাকে ডিফারেন্ট ডেটা মনে রাখতে হবে, সেটা সম্ভব নয়। ওই জন্য কী করেছে, এটাকে তোমার যে মেশিন দিয়ে আমি ডেটাটা নিচ্ছি, হার্জের তোমার টিএমএস থেকে যত দূরে যাচ্ছে ওই ডেটাটা নিচ্ছি, সেই মেশিনের যে ডেটা সেটা মানে যত মেগাহার্জের মেশিন তত দিয়ে ডিভাইড করে দিয়েছে। ডিভাইড করলে যে ভ্যালুটা পাওয়া যাবে, ভ্যালুটা খুব কম হচ্ছে, ওটাকে একটা ঠিকঠাক ভ্যালুতে আনার জন্য 10⁶ গুণ করা হয়েছে। এরকম সেটা এটাই এখানে দেওয়া আছে, ওটা একবার দেখে নিও। দিয়ে তোমাকে কী করা হচ্ছে, ওই সিগন্যালটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি করা হয়েছে, যাতে করে আমাকে আর বারবার তোমার মেশিন চেঞ্জ হলে ডেটা মুখস্থ করতে না হয়। এই ডেল্টা মানে কী হচ্ছে, তাহলে ডেল্টা হচ্ছে তোমার অবজার্ভড শিফট ফ্রম টিএমএস। তাহলে যখনই আমি পার্টিকুলার একটা 60 মেগাহার্জ হোক, 300 হোক, 400 হোক, ওখানে নেবার করবো, ও টিএমএস থেকে কী হবে, শিফটিং হবে কোন দিকে না, বাঁ দিকে, মানে ডিসিল্ডিং রিজনে যাবে। এবার সেটা কত দূরে যাবে না, তার যে অপারেটিং ফ্রিকোয়েন্সি সেই মেশিনটা 60 মেগাহার্জ হলে 60 দিয়ে ভাগ করবো, দেখো 60 × 10⁶ মেগাহার্জকে হার্জ করে নিয়েছে। দিয়ে এই ডেটাটা কী হবে, প্রচুর কম হবে। এবারে এই সংখ্যাটা এতটা কম হয়ে যাবে, ওটাকে একটা রাউন্ড ফিগার মানে ঠিকঠাক নাম্বারে নিয়ে আসার জন্য 10⁶ দিয়ে গুণ করা হয়েছে, দিয়ে কেটে কুটে গেলে তোমার ডেল্টা সমান 3.7। এবার হচ্ছে এই ডেল্টা যে পার্টিকুলার প্রোটন তোমার 3.7-এ দেয়, এবার সেটাকে যদি আমি 400 মেগাহার্জেও করি, এনএমআরটা যদি 300 মেগাহার্জে করি, 300 মেগাহার্জে করলে কী হবে, দেখো 300 মেগাহার্জ মানে হচ্ছে 5.5 গুণ। তাহলে সেই প্রোটনটা তোমার কী হবে, এই টিএমএস থেকে কত দূরে শিফট করবে না, 222 × 5, 10, 11, 10, 11 মানে 1110 হার্জ কোন দিকে যাবে, বাঁ দিকে শিফট করবে। ঠিক আছে না, দিয়ে সেটাকে কী করবো, 300 দিয়ে ভাগ করবো, করলে সেই ডেল্টা সমান 3.7 আমার আসবে। তাহলে একটা কথা মাথায় রাখবে, কেমিক্যাল শিফট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য এনএমআর। এটা যেন মাথায় থাকে যে 60 মেগাহার্জ, 200 মেগাহার্জ, 300 মেগাহার্জের যে কোনো এনএমআর করলে আমার ডেল্টা একই জায়গাতে দেবে। এবার যদি ঘুরে দেয় যে টিএমএস থেকে কত হার্জে দূরে দেবে, কম দেবে, সেক্ষেত্রে কিন্তু ভাই শিফটিং হবে। হ্যাঁ, এটা মাথায় থাকে যেন। কীভাবে দেবে তার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে আর একটা জিনিস আমি কপি করে রেখেছি এখানটা বোঝানোর জন্য। টিএমএস এর ডেল্টা হচ্ছে তোমার যদি 60 মেগাহার্জে মেশিন হয়, তাহলে সেটা 60 মেগাহার্জে টিএমএস যে জায়গায় পিক দেবে সেটাকে আমি 0 ধরবো। তারপরে রেফারেন্স প্রোটন যেটা, ওইটা রেফারেন্স ধরে তারপরে প্রোটনগুলো তোমার যে 1-এ দিত, যে 2-এ দিত সে 120-তে দেবে, যে 3-এ দিত সে 318, 180-তে দেবে, এরকম করে শিফট করবে। যখনই ওটাকে আমি 100 মেগাহার্জ স্কেলে করবো, সঙ্গে সঙ্গে যে তোমার 2-এ দিত সে তোমার ওই একই প্রপোর্শনে বাঁ দিকে সরে যাবে। ঠিক আছে না, এটা একবার দেখে নিও না, কিছু নেই আর কি, এই যে বলে দিলাম মনে রেখো আর কি। এবার তাহলে আমার মুখস্থ করতে হবে এখন কী হয়েছে, ডেল্টা যেটা সেটা আমার ইন্ডিপেন্ডেন্ট অফ ফিল্ড হয়ে গেছে। এই ফিল্ড ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে কিসের উপর ডিপেন্ড করছে না, পার্টিকুলার ওই যে হাইড্রোজেন তার যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট বা নিউক্লিয়াসের যে এনভায়রনমেন্ট তার উপর ডিপেন্ড করছে। তার মানে সেটা হচ্ছে সে জন্মগত নিয়েই বেরোচ্ছে আর কি। ওকে, তার মানে CH3F-এর ডেল্টা ভ্যালু তুমি যে কোনো মেশিনে মাপলে ডেল্টা সমান 4.26 হবে। এবার হচ্ছে এই যে চারটে, এই CH3F, CH3Cl, CH3Br আর CH3I ডিফারেন্সটা কেন হচ্ছে সেটা তো আমি আগে বললাম, যে ফ্লোরিন ইলেকট্রননেগেটিভিটি বেশি, ওই জন্য কী হবে, এই কার্বন থেকে ও বেশি টানবে, কার্বন থেকে টানলে কার্বন ডেল্টা পজিটিভ, এ কী করবে ওই হাইড্রোজেনের বন্ড থেকে ইলেকট্রন টানবে, তাহলে তোমার কী হবে, হাইড্রোজেনের বাইরের ইলেকট্রন এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে, তাহলে ওর শিল্ডিং কমে যাবে, ডিশিল্ডিংয়ে যাবে, তার মানে ডেল্টার ভ্যালু কী হবে, বেশি হবে। ওকে, ইনক্রিজিং ডিশিল্ডিং অফ দ্য হাইড্রোজেন অ্যাটম অফ দ্য মিথাইল গ্রুপ উইথ ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য হ্যালোজেন। দ্যাটস ইট। এবার একটা কথা মাথা রাখবে, আমি বারবার বলছি, সেটা হচ্ছে যে আমি এত মুখস্থ করবো না, এই CH3 4.26 করবো না, আমার মোটা একটা মাথা রাখবো যে হ্যালোজেনের সঙ্গে যুক্ত থাকলে ভাই 2.5 থেকে 4-এর মধ্যে, হ্যালোজেন অক্সিজেন কিছু একটা যুক্ত থাকলে ওই 2.5 থেকে 4-এর মধ্যে দেবে, এইটুকু একটা মাথা রাখবো মোটামুটি। যদি একটা এনএমআর গ্রাফ দিয়ে যদি বলে যে এইটা কী হতে পারে, তাহলে আমি যেন আন্দাজ করতে পারি যে হ্যাঁ এটা হবে হয়তো। এ দেখো এই CH3 দেখো অক্সিজেনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত নেই, এর সঙ্গে কার্বন, তারপরে হাইড্রোজেন কত 3.3, এটার ক্ষেত্রে 2.2। ইলেকট্রোনেগেটিভিটির উপর ডিপেন্ড করছে, ইলেকট্রোনেগেটিভ বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, আর তো এতো সিলিয়নের ক্ষেত্রে জানে 0, বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে, আর আমার কী হলো ডিশিল্ডিংয়ে যাচ্ছে। আর আমি যেটা বললাম যে অ্যালিফেটিভ পিওরলি মানে যদি কোনো ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম যুক্ত নেই, কিছু নেই, সেক্ষেত্রে ওই 1-এর আশেপাশে দেবে। হ্যাঁ, ঠিক আছে। এগুলো এখানে কিছু একটা ট্যাবুলার ফর্মে আমি কিছু ডেটা রেখেছি, এগুলো একবার দেখে নিও। আর বাকি একটা বই কনসাল্ট বুক, আবার বারবার বলছি ভাই ডোন্ট ডিপেন্ড অন দ্য ভিডিও, বারবার বলছি, রিপিট করছি, ভিডিওর উপর ডিপেন্ড করো না, একটা বইয়ের উপর কনসাল্ট করে নিও, আর না হলে কিছু ডেটা তোমরা মুখস্থ করে নিও।
আর বই একবার দেখা ভালো, আর ফান্ডা ক্লিয়ার না তাহলে খুব মুশকিল, মাথার মধ্যে রিটেন করে না ডেটা বেশি দিন। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার কিছু ডেটা দিয়েছি, প্রত্যেকটা আমি আর ধরে ধরে বলার মতো কিছু নেই। ভিডিও পজ করো, পজ করে একবার দেখে নাও, ঠিক আছে। এই যদি ডবল বন্ডের, হ্যাঁ আর একটা জিনিস আমরা জানি যে অ্যালকেন তোমার এই CH4 যে হাইড্রোজেন যেখানে দেবে, এটা তোমার sp3 তো, এবার sp2 এর সঙ্গে যদি হয়, sp2 হাইড্রোজেন হয় বা sp3 হাইড্রোজেন হয়, sp হাইড্রোজেন, sp কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, sp2 কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন আর sp3 কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন। এবার যত s ক্যারেক্টার বাড়ে কী হয়, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কী হয়, এই প্রোটনটা কী হবে, যদি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, তাহলে কী করবে, এর ইলেকট্রোনেগেটিভিটি বাড়ার জন্য কী হবে, এই বন্ডেড ইলেকট্রনটাকে নিজে থেকে টানলে পরে কী হবে, এর ইলেকট্রন ক্লাউড কমলে পরে কোথায় দেবে, ডিশিল্ডেড দিয়ে দেবে, ঠিক আছে, এর ডিশিল্ডিংয়ে যাবে। এখন কেস হচ্ছে তাহলে এইখানে দেখো CH2 কোথায় আসে, এখানে তো ঠিক আছে, তোমার কত ছিল, অ্যালকেন কত ছিল, সিম্পল 0.9, 1 ধরলাম। যেই sp2 হচ্ছে কোথায় যাচ্ছে 4.6, প্রচুর জাম করছে। এবার হচ্ছে এতটা জাম করার কথা নয়, ইলেকট্রোনেগেটিভিটি চেঞ্জ করলে আমি দেখেছি কি হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেমন তোমার OH এর সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত, সে কত দিচ্ছে 4-এর কাছাকাছি দিচ্ছে। ওকে, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত CH3 সে কত 2-2.5 দিচ্ছে। তাহলে ভাই এখানে কার্বনই তো, এটা তো কার্বনই, কার্বনের শুধুমাত্র হাইব্রিডেশন চেঞ্জ হয়েছে, সেখানে 4.6 থেকে 5.9 কী করে হচ্ছে, এটা একটা হাইলি বড় সড়ো জাম। তাহলে এটা শুধুমাত্র একটা ফ্যাক্টর না, আর অন্য কোনো ফ্যাক্টর আছে। এখানে দেখো sp2 এর ক্ষেত্রে দিল 4.6 থেকে 5.9, এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে কোথায় যায় 2 থেকে 3-এর মধ্যে। আবার মানে আমার ঠিক থিওরির সঙ্গে ম্যাচ করছে না, গল্প অন্যরকম। এটা যদি এইসব না হয়ে যদি এইরকম হতো বেঞ্জিনিং, এই যে প্রোটন, এও তো sp2 এর সঙ্গে যুক্ত, ঠিক আছে না, sp2 এর সঙ্গে যদি যুক্ত হয়, চলো 4-5, 4.5-5-এর মধ্যে দিল, এটার মধ্যে যদি বিহেভ করে, কিন্তু এ কোথায় দেয় না 6 থেকে 7-8-এর মধ্যে দেয়, ঠিক আছে না, এই রেঞ্জে দেয়। তাহলে ওটা আবার চেন, এটাই বা কী করে হলো, এই 2-3টে কারণ আছে, কারণটা আমি একটু নেক্সট স্লাইডে আশা করি বলবো, ঠিক আছে। আর বাকি তুমি দেখে নিও জিনিসপত্র কিছু ডেটা, আর পারলে কোনো টেবল অফ মুখস্থ করবে। আচ্ছা, এখানে কিছু আছে দেখো, এটা তো আগে দেখিয়েছি কি ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে তার ডিশিল্ডিং রিজনে বাড়ে, তো এর ডেল্টা বেশি, তারপরে এটা, তারপরে এটা। ওকে, এই দেখো এই তিনটের ক্ষেত্রেও কেস হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যারোমেটিক, হ্যাঁ, এই আলাদা আলাদা ট্রিটমেন্ট হবে। এই ট্রিটমেন্টটা দেখছি কোথাও একটা ছবি তোলা আছে, এটা হচ্ছে তোমার sp2 হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে যুক্ত, তোমার sp3 থেকে বেশি হবে, ডিশিল্ডিংয়ে যাবে, আরও ডিশিল্ডিংয়ে যাবে, যদিও দুটোই sp2, কারণ দুটো বলছি আমি, এই ডবল বন্ডের কারণ আছে, এটার কারণ রয়েছে। ওকে, আর বাকি দেখো এই দুটো মোস্ট ইন্টারেস্টিং একটু লেগেছে, তার কারণ হচ্ছে পরীক্ষা যদি এরকম দিয়ে দেয় যে এখানটায় একটা প্রোটন দিল, বললো H, এটা না, ধরো আমি এটা বেশি ইন্টারেস্টিং, দিস ওয়ান, এইখানে যে প্রোটনটা রয়েছে দেখো, এই যে প্রোটনটা, এর বলছে ডেল্টা সমান 6.6, আর এর ডেল্টা হচ্ছে 4.9, ঠিক আছে। আর একটা প্রোটন দিল, ধরো এইখানে একটা প্রোটন রয়েছে, এই প্রোটনটা দিয়ে তোমাকে তিনটে বললো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওটা সাজাও ডেল্টা দিয়ে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। তাহলে এটা ঠিক আছে, এটা তো নয় sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, এটা আমি চলো 1-এর কাছাকাছি করে দিলাম পিকটা, কিন্তু ভাই এর কত হবে, এটার বা কত হবে, এটার বে কত হবে, বা এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কে বেশি হবে কে কম হবে, বুঝো কী করে। এখন বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে দেখো এই যে প্রোটন, এই যে বন্ডটা, এই বন্ডটা কী হয়, এরকম করে কার্বনের উপর দিয়ে রেজোনেন্স হয়। যদি রেজোনেন্স হয় তাহলে যে কোনো একটা কেমিক্যাল স্ট্রাকচার কী হবে, এই কার্বনটা পজিটিভ থাকবে। তো এই কার্বনটা যদি পজিটিভ হয়, এর সঙ্গে যে প্রোটনটা যুক্ত আছে এগুলো ছাড়বে না, এই বন্ডের ইলেকট্রনটা হাইলি টানবে, তখন এর ইলেকট্রনিক আরও বেড়ে যাবে, প্রচণ্ড টানবে, আর টানলে পরে এর যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেটা কী হবে, এই দিকে কার্বনের দিকে শিফটিং হবে, আর শিফটিং হয়ে গেলে আরও ডিশিল্ডিংয়ে চলে যাবে। তাহলে ওই জন্য কী হচ্ছে তোমার, দেখো ডেল্টা সমান 6.6-এ দিচ্ছে, আর এই ক্ষেত্রে ওই ধরনের কোনো রেজোনেন্স হয় না, ওই জন্য 4.9-এ দিচ্ছে। আর এই ক্ষেত্রে তো ভাই আর এইগুলো যদি হয় প্রোটন, এইসব প্রোটনগুলো তো সিধা sp3, এর তো কোনো গল্পই নেই, ওই 1-এর কাছাকাছি জায়গাতে দেবে, ক্লিয়ার, এই হচ্ছে ফ্যাক্ট। আবার হ্যাঁ, তবে এটা 1-এর কাছাকাছি দেবে না, কারণ হচ্ছে এই কার্বন যেটা আছে না CO, এই COর পাশে যে CH2, ওই 3-4-এ দেয়, ও টেবিলে মুখস্থ করে নিতে হবে, কিছু করার নেই ভাই, কোনো রকেট সায়েন্স নেই, এটা পিওরলি এন্টারলি ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ডেটা, দ্যাটস ইট। দেখো এটা দেখে নাও, সেম জিনিস, এখানে তোমার ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, কিন্তু এই যে প্রোটনটা এখানে কোনো পজিটিভ কিছু হচ্ছে না, ওই জন্য কী দেবে, এইখানে যে প্রোটন সে আর একটু এই আলফার থেকে বিটা প্রোটনটা বেশি ডিশিল্ডিংয়ে যাবে। দেখো এর ডেল্টা সমান 5.9, এর হচ্ছে তোমার 6.8। ওকে, দ্যাটস ইট, বাকি আর বলার কিছু নেই, দেখে নেও তোমরা একবার।
ওকে। আচ্ছা এ দেখো, এই হচ্ছে এটা হচ্ছে তোমার বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে দেখো এতক্ষণ পর্যন্ত যেসব নলেজ আমরা সংগ্রহ করেছি সেটা হচ্ছে এসপি, SP2, SP3 এইসব দিয়ে দিয়ে তোমাকে বললাম কি যে তোমার বেঞ্জিনের ক্ষেত্রে গল্প অন্যরকম আছে, 6-7 দেয় আর 6 থেকে 8-এর মধ্যে দেয়, আর ডবল বন্ডটা একটু বেশি শিফট করে, কারণ দুটো আলাদা আলাদা গল্প রয়েছে। গল্পটা কি সেটা একটু দেখে নেবো। ওকে, এখানে দেখো এখানে ক ধরনের প্রোটন রয়েছে। প্রোটন ভাই রয়েছে এখানে, এইটা হচ্ছে তোমার, এই দুটো হচ্ছে অর্থোপ্রোটন, এই দুটো হচ্ছে মেটাপ্রোটন, আর এটা হচ্ছে তোমার প্যারা। তার মানে হচ্ছে তোমার এটা এক ধরনের, এই দুটো এক ধরনের, দু ধরনের, আর এই এক ধরনের, 3 ধরনের, আর এই অ্যালডিহাইডের একটা প্রোটন, 4 ধরনের। টোটাল 4 টাইপের প্রোটন আছে। তাহলে 4 টাইপ যদি প্রোটন থাকে 4টে পিক আমি এক্সপেক্টেড। কিন্তু এখানে একদম পুরো দেখো একটা পিক তো দেখতে পাচ্ছি, আর এইখানে বাকি পিকগুলো কি খিঁচিড়ি বেরিয়ে গেছে। ওকে, তো এই খিঁচিড়ি থেকে বেরিয়ে আসার উপায় কি সেটা একটা ঘটনা। আর হচ্ছে তোমার আমি চিনব কী করে যে কোনটা অর্থ, কোনটা মেটার, কোনটা প্যারার পিক। একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমার এনোমাটা নেওয়া হচ্ছে 60 মেগাহার্জে। যখনই আমি মেগাহার্জটা বাড়াবো সঙ্গে সঙ্গে কী হবে, এই জায়গাটায় ক্লিয়ারিটি আসবে। ক্লিয়ারিটি কী আসবে, এই পিকটা দেখো এইখান থেকে শুরু হয়েছে, এখান থেকে মানে 7 থেকে 8-এর মধ্যে দিয়ে শুরু হয়েছে, 7 মানে 7-এর পর থেকে শুরু হয়েছে, প্রায় 8 পর্যন্ত চলে গেছে। ওকে, যখন আমি মেগাহার্জ বাড়াবো তখন এইখানে পিকগুলোকে আরও, এই যে ব্রড পিক হচ্ছে না, এই ব্রড পিক না হয় পিকগুলো আরও শার্প পিক হবে। আর যেই শার্প পিক হবে, আর সঙ্গে সঙ্গে আমার এখানে কী হবে, এখানে কী হবে, স্প্লিটিং হয়ে যাবে। আর স্প্লিটিং হয়ে গেলে আমি ক্লিয়ারলি আরও বুঝতে পারবো। একই পিকটা দেখো 300 মেগাহার্জে নিয়ে এসে, যেই 300 মেগাহার্জে নিয়ে এসে এই 7 আর 8-এর জায়গাটাকে জুম করেছে, করার পর তোকে পরিষ্কার বুঝতে পারছে। দেখো এটা একটা সিগনাল, এটা একটা সিগনাল, এটা মানে 3 ধরনের প্রোটন এখানটা রয়েছে। 3 ধরনের প্রোটন মানে অর্থ, মেটা, প্যারা, এই 3 ধরনের প্রোটন রয়েছে। আর 4th নাম্বার তো এই 9 পয়েন্ট সামথিং রয়েছে, এটুকু আমি আগেই পেয়ে গেছি। তো এখানে যে 3 ধরনের প্রোটন একই জায়গায় জাম্প করে বসেছিল, সেটা তোমার এই তোমার ফ্রিকোয়েন্সি বাড়ানোর সঙ্গে সঙ্গে 3টে আলাদা আলাদা জায়গায় চলে গেছে। তাহলে এর কিন্তু কেমিক্যাল শিফট হয়নি, কিন্তু একটা জিনিস মাথায় রেখো ভাই, যে যেন মনে না হয় যে তুই তাহলে কেমিক্যাল শিফট হলো নাকি, না, নট লাইক দ্যাট। তোমার যেখানে দ্বিতীয় পিক সেইখানেই পিকটা দিয়েছে, ঠিক আছে না, সেইখানেই রয়েছে পিক, পিকের পজিশন সেম রয়েছে, কিন্তু পিকের যে ব্রড নেচারটা, এই যে ব্রড হয়ে যাচ্ছিলো পিকটা না, পিকটা এরকম যে ব্রড হয়ে যাচ্ছিলো, সেটা না হয় পিকটা শার্প হয়ে যাওয়ার জন্য দুটো পিকের মধ্যে গ্যাপটা আমরা বেশি দেখতে পাচ্ছি। ওকে, এই একটা ফান্ডা রয়েছে, সেটা হচ্ছে তোমার ডেল্টা নিউ বাই জে। এটা যদি 10-এর থেকে বেশি হয় তাকে বলো ফার্স্ট অর্ডার এনএমআর। সেটা কি ডেল্টা নিউটা কি না, ডেল্টা নিউ হচ্ছে তোমার এই যে এই দেখো এই নিচে যেটা দেওয়া আছে এটা তোমার হার্জে দেওয়া আছে। ওকে, এই ডেটাটা ডেল্টা নিউ হচ্ছে তোমার এই 0 যেটা তোমার টিএমএস, এই টিএমএস থেকে যত হার্জ দূরে রয়েছে প্রোটনটা, যত হার্জ দূরে রয়েছে সেটা সেটা ওই গ্যাপটা আর কি, দুটো পিকের মধ্যে যত হার্জ দূরে রয়েছে গ্যাপটা, ওকে যদি ডেল্টা যে মানে স্প্লিটিং দিয়ে ভাগ করা হয়, সেটা 10-এর বেশি হতে হবে। ডেল্টা যেটা এখনো বলি না, ঠিক আছে, এটা পরে দেখাচ্ছে একটু। ওকে, এই যে এগুলো না 60 দিয়ে গুণ, কিন্তু এটা যেহেতু তোমার 60 মেগাহার্জ, তার মানে হচ্ছে তোমার একটা ঠিক ওভারল্যাপ করেছে। হ্যাঁ, এই দেখো 60 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 300। ক্লিয়ার? এই 1 মানে হচ্ছে এইটা তোমার 60 হার্জ, 2 মানে হচ্ছে এটা তোমার 120, 3 এরকম করে চলবে, 5 মানে হচ্ছে 5/300। ঠিক আছে, ডেল্টা ভ্যালু। আর যখন আমি 300 মেগাহার্জে করবো, তখন সিমিলারলি এইটা তোমার হার্জ কত হবে, যদি তোমার 8 হয় তাহলে তোমার হবে 3/240 মেগাহার্জ। এটা আগে বলেছিলাম যে ওই হার্জ যে ডিফারেন্স তৈরি হবে, কিন্তু তোমার পিক একই জায়গায় থাকবে। হ্যাঁ, এখানে যেটা ডেল্টা, এবার হচ্ছে কথা হচ্ছে এই যে প্রোটনটা, ভাই এই প্রোটনটা তো যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে। এর আগে দেখেছিলাম হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে যুক্ত, ডাইরেক্টলি যুক্ত কোনো প্রোটন, সে তো 4.5 4.5 দিচ্ছে। তাহলে ভাই হঠাৎ করে কী মস্তি চলে এলো যে 9-এর পরে 9.5 পরে দিচ্ছে প্রোটনটা। এখানে যেটা গল্পটা হয় সেটা হচ্ছে একটা পাই বন্ড, আমরা কি জানি যে পি অরবিটাল এরকম ওভারল্যাপ থাকে। ওভারল্যাপ তো এরকম তো আমি খাতাতে আঁকি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা থাকে দেখতে ঠিক লাগে তোমার এইরকম, সেটা হচ্ছে ধরো এই বন্ড রয়েছে তো, আর এইরকম করে একটা ইলেকট্রন ক্লাউড, উপরে একটা এইরকম করে একটা নিচের ইলেকট্রন ক্লাউড। এই যে বন্ড আমরা টাই করে এরকম করে এঁকে দিই না, এইভাবে তো হয় না, এটা একটা ইলেকট্রন ক্লাউড, একটা বন্ড মানেও ইলেকট্রন ক্লাউড। ওকে, তবে ইলেকট্রন ক্লাউড মানে ইলেকট্রনের দিকে ঘোরাঘুরি করছে। এবার আমরা কি জানি যে ইলেকট্রনের মুভমেন্ট যেদিকে হবে, ম্যাগনেটিক ফিল্ড তার উল্টো দিকে, মানে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সেই তোমার কি একটা আমাদের সেই আঙুল দিয়ে দেখা যায় না, সেই কি একটা সূত্র ছিল রে ভাই, ক্লাসে এইটা বলে গেছে, একটা ম্যাগনেটিক ফিল্ডকে ডিনোট করছে তর্জনী, মানে একটা আঙুল তোমার ইলেকট্রিক ফিল্ডকে ডিনোট করছে, আর একটা কী সব ছিল আমি মনে নেই, আর দেখে নিও। তো এইটুকু পাস মনে আছে কি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এক অপরের 90 ডিগ্রি পজিশনে থাকে। তো ইলেকট্রন যদি এইদিকে ঘোরে, এই ভাই ধর ইলেকট্রন এইদিকে ঘুরছে,
এদিকে ঘুরছে, তার ম্যাগনেটিক ফিল্ডটা তোমার এর সঙ্গে 90 ডিগ্রি, মানে এই দিকে ঘুরবে এরকম। তো এখানে যদি তোমার ধরো এদিকে ঘুরছে তো ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা তোমার উপর দিকে যদি যায়, এই ক্ষেত্রে উপর দিকে যদি যায়, তাহলে এই পাশের যেগুলো তোমার পড়ছে রিজিয়ন, এ পড়বে তোমার ডিশিল্ডিং রিজিয়ন। আর ডিশিল্ডিং রিজিয়নে মানে বাইরে থেকে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দেবো, ওকে, তাহলে দেখো এই পজিটিভ চার্জ মানে হচ্ছে শিল্ডিং রিজিয়ন, তাহলে এই পজিটিভটুকু বাদ দিলে বাকিটা হচ্ছে ডিশিল্ডিং রিজিয়নে, তাহলে এখানে প্রোটনটার পজিশন কোথায় না ডিশিল্ডিং রিজিয়নে। এই ডিশিল্ডিং রিজিয়নের জন্য বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও সিঙ্ক্রোনাইজ করে যায়, দিয়ে আরও ডিশিল্ডিং রিজিয়নে দেয়। তাহলে এই ডবল বন্ড, তাহলে এর আগে বললাম, এবার বোঝা গেল যে ডবল বন্ড তো sp3 sp2 এর গল্প হলে পারে, যত যে sp3 পিওর অ্যালিফ্যাটিক প্রোটন দিচ্ছে কত, ওই একের কাছাকাছি 0.8 0.91, খুব বেশি হলো 1.1। তাহলে sp3 থেকে sp2 যদি হতো, ও নর্মালি দেওয়ার কথা ছিল খুব বেশি হলে 1.5678, এর বেশি নয়, কিন্তু সে sp2 হলে কোথায় দিচ্ছে না 4-5 দিয়ে দিচ্ছে, 3-4 দিয়ে দিচ্ছে, 4-5 দিয়ে দিচ্ছে, মানে এরকম একটা রিজনে দিচ্ছে sp2। তার কারণ হচ্ছে ওই ডবল বন্ড যেটা থাকে, ওই ডবল বন্ডে সেরকম একইভাবে তোমার এরকম করে তোমার শিল্ডিং রিজিয়ন তৈরি হয়। এটা যে পজিটিভ চার্জ মানে শিল্ডেড রিজিয়ন তৈরি হয়, আর প্রোটনটা থাকে তোমার ডিশিল্ডিং রিজিয়নে। আর ডিশিল্ডিং রিজিয়নে থাকার জন্য এটা তোমার এই বাইরে থেকে যে H0 অ্যাপ্লাইড করি তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে যায়, করে আরও তোমার ডিশিল্ডিং রিজিয়নে প্রোটনটা দেয়, ওই জন্য দেখো তো 4-5। এখন তাহলে এটা যদি কেস হয়, অ্যাসিটিলিনের ক্ষেত্রে কেস দেখতে কেমন? আর হ্যাঁ, এই বেঞ্জিং রিংয়েও কিন্তু সিমিলার কেস থাকে। বেঞ্জিং রিংয়ে কী হয় না, তোমার এরকম করা আছে, একটা রিং কারেন্ট হয়, আর রিং কারেন্টে কী হয় না, ইলেকট্রনটা কী করে, রেজোনেন্স হয়, আর রেজোনেন্স হওয়ার জন্য ইলেকট্রনটা কী করতে, মানে রিংয়ের ভিতরে ঘুরতে থাকে। আর এই রিংয়ের ভিতরে যদি তোমার ঘুরতে থাকে, তাহলে তার পারপেন্ডিকুলার যেটা প্যারালাল, তোমার এটা এদিকে থাকবে তোমার ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য এই প্রোটনটা তোমার কী হচ্ছে, এই বাইরে থেকে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দেখো সিঙ্ক করে যাচ্ছে, এই ডিরেকশনটা, আর বাইরে থেকে যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড H0 দুটো সিঙ্ক করে যাচ্ছে, করলে তোমার কী হবে, হাইলি ডিশিল্ডেড রিজিয়নে দেবে। ক্লিয়ার? এবার কেস হচ্ছে এই যে মাঝের রিজিয়নটা, এটা তো শিল্ডিং রিজিয়ন। এবার যদি প্রোটনটা বাইরের দিকে না হয়, যদি ভিতর দিকে থাকতো, তাহলে কেসটা কী হতো, তাহলে নর্মাল sp2 যেখানে দেওয়ার কথা তার থেকে তোমার শিল্ডিং রিজিয়নে দিত। তাহলে এবার তুমি বলো স্যার এ তো হয় তো না, বেঞ্জিংকে তো বাইরের দিকে থাকে রে ভাই, বেঞ্জিংকে তো ভিতরে থাকে না, কিছু কিছু কম্পাউন্ড আছে যাতে ভিতরেও থাকে। সেটা দুটো একটা এক্সাম্পল দেখিয়ে দেবো, দেখলে পরে তোমাদের ফান্ডা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই, এবারে এইটুকুই পড়তে হবে আমাদেরকে, বেশি পড়তে হবে না। তাহলে এটা কি আমি ডেটা মুখস্থ করবো না, ডেটা মুখস্থ করবো না, বাস এইটুকু জেনে রাখবো যে বেঞ্জিন রিং, অ্যারোমেটিক রিংয়ের ক্ষেত্রে যে অ্যারোমেটিক ইলেকট্রন যে ঘোরে, কারণ অ্যারোমেটিকের ডেফিনেশন আমার পড়েছে না, কি 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, সেটাকে হাইলি ডিলোকালাইজ হতে হবে। ডিলোকালাইজ হওয়া মানে তো ঘোরা রিংয়ের মধ্যে দিয়ে, তো ও ঘুরবেই, আর ঘুরলে পারে তোমার কী হবে, ডিশিল্ডিং রিজিয়ন তৈরি হবে, ও 6, 7, 8 ওই রেঞ্জে দেবে। তারপরে আরও অনেক ফ্যাক্টর আছে ওর সঙ্গে, যদি আবার তোমার ইলেকট্রনিক এলিমেন্ট জুড়ে দাও আর করো, আরও একটু এদিক ওদিক হবে। তো এই পেয়ে গেলাম শিল্ডিং আর ডিশিল্ডিংয়ের গল্প। আচ্ছা, এ দেখো ডবল বন্ডের ক্ষেত্রেও তোমার এরকম হয়, ঠিক আছে? তাহলে এখানে তোমার রিং কারেন্ট তৈরি হচ্ছে, এর উপরে একটা, এর নিচে একটা, আর শিল্ডিং ডিশিল্ডিং সিমিলারলি। তাহলে এটা যদি শিল্ডিং ডিশিল্ডিং হয়, তাহলে তোমার এই দেখো এই যে প্রোটনগুলো বাইরে H0 সঙ্গে সিঙ্ক করে যাচ্ছে, করলে পরে তোমার ওই 4-এর কাছাকাছি দেখাচ্ছে। ওকে, আর সিমিলারলি এই ক্ষেত্রে তোমার রিং আরও একটু বেশি কারেন্ট হয়, ওই জন্য কী হবে, এই অ্যাপ্লাইড যে ম্যাগনেটিক ফিল্ড, এ ভাই একবারে 8-9 ওই দিকে দেয়, ঠিক আছে না? তো এটা মনে রাখার বিষয়। এবার অ্যাসিটিলিনের ক্ষেত্রে তাহলে কী হলো, এ তো গল্প এরকম চলে, অ্যাসিটিলিনের ক্ষেত্রে গল্প একটু অন্যরকম। আমরা কি জানি যে পাই বন্ডের ক্ষেত্রে তোমার এইখানে এইরকম রিং কারেন্ট, এবার অ্যাসিটিলিনের ক্ষেত্রে তো 3টে ভাই, এ তো 2টো পাই বন্ড। তাহলে পাই বন্ড হলো কী হয়, এই মাঝে যে সিগমা বন্ডটা রয়েছে, মাঝের সিগমা বন্ডটাকে সিলিন্ডারের মতো, মাঝের সিগমা বন্ডটাকে না, এই ইলেকট্রন ক্লাবটা এরকম সিলিন্ডারের মতো ঘিরে থাকে। তো ইলেকট্রন ক্লাব যদি সিলিন্ডারের মতো ঘিরে থাকে, দিয়ে তোমার এর যে ইলেকট্রন যে মুভমেন্ট হয় আর তোমার এর যে কারেন্ট হয়, সেটা ভাই এইরকম, ঠিক আছে, যেমন দেওয়া আছে। তাহলে দেখো এইখানে তোমার এই সাইডটা পড়ছে তোমার ডিশিল্ডেড রিজিয়ন, আর মাঝেরটা পড়ে আছে তোমার শিল্ডিং রিজিয়ন। মাঝেরটা যদি শিল্ডিং রিজিয়ন হয়ে যায়, তাহলে কী হচ্ছে, এই প্রোটনটা যেখানে দেওয়ার কথা তার থেকে অনেক শিল্ডেড রিজিয়নে দেবে। ওকে, তো ইলেকট্রোনেগেটিভ ফ্যাক্টরের জন্য যেটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক শিল্ডেড রিজিয়নে দেবে। তো এর ক্ষেত্রে কত দেয়, ওই 4.5 দেয়, আর এর ক্ষেত্রে তোমার 2.5 দেবে, ঠিক আছে? এটা যেন পরীক্ষা ভুল না হয়ে যায়। পরীক্ষা তখন এরকম মাথায় চলে আসতে পারে যে ওকে এ তো সিম্পল sp3 দিচ্ছে তোমার 1-এ, এ তোমার ইথিলিনিক বন্ড ডবল বন্ডের দিচ্ছে তোমার 3-4-এ, তাহলে এ ভাই অ্যাসিডিন আছে, মানে বন্ড আর একটা বাড়ছে, এ তাহলে ওই 6-7 দেবে। এই জন্য এটা যেন মাথায় থাকে, এরকম নয় কিন্তু। হ্যাঁ, বাস এই হচ্ছে গল্প। আর হ্যাঁ, এ দেখো যদি কম্পাউন্ডটা এরকম দেখতে হয়, তাহলে একটু আগে আমরা দেখলাম যে তোমার এটা তোমার ইলেকট্রিক রিংটা এরকম করে কাজ করছে, এরকম যদি কাজ করে থাকে, এই বাইরের ফটো মানে এই প্রোটনগুলো হচ্ছে তোমার ডিশিল্ডিং রিজিয়নে, আর মাঝেরটা তোমার শিল্ডিং রিজিয়নে পড়ে যাবে। ওকে, তো এটা যদি sp2 প্রোটন, sp3 প্রোটন, sp3 প্রোটনের 1-এর কাছাকাছি দেওয়ার কথা ছিল,
কিন্তু এ ভাই এই যেমন এখানে দেখো ভালো করে বলে দিচ্ছি, আলফা বিটা গামা ডেল্টা, ডেল্টা আর ও কি এপসাইলন বা ওমেগা হোয়াট এভার ইট ইজ। তো আলফা প্রোটনটা দেখো এটাও sp2 sp3 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 sp মানে মেনলি হচ্ছে অ্যালিফ্যাটিক রিং, অ্যালিফ্যাটিক রিংয়ের প্রোটন, অ্যালিফ্যাটিক প্রোটন। তো অ্যালিফ্যাটিক প্রোটন হওয়া মানে ওই একের আশেপাশে দেওয়ার কথা। কিন্তু দেখো আলফার ক্ষেত্রে কোথায় দিচ্ছে, আলফাটা দিচ্ছে তোমার কাহা গা এই সামহার কাহা 2.5 2.5 কাছাকাছি আলফাটা। বিটা কোথায় দিচ্ছে, তাহলে এটা কী হবে, এফেক্ট আর একটু কমে যাচ্ছে রিং থেকে দূরে। দেখো আস্তে আস্তে কী হচ্ছে, এ এ এ সাইডে ছিল, এ ডাইরেক্ট যেটা বেঞ্জিনিকের সঙ্গে যে প্রোটনগুলো এগুলো তো একদম ওই সাদাটা দেবে। তারপরে এফেক্টটা কী হচ্ছে একটু কম আর কি, মানে এই এফেক্টটা একটু কমে যাচ্ছে। তারপরে এপসাইলনের ক্ষেত্রে কী হচ্ছে উল্টো এফেক্ট দিচ্ছে, ওকে শিল্ডিংয়ে চলে যাচ্ছে। এই দেখো এপসাইলনটা তোমার হচ্ছে এইখানটায়, ঠিক আছে না, আর আলফাটা তোমার এইখানটায়, ঠিক আছে। দেখো বিটা এটা, গামা এটা, ডেল্টা দেখে নিও। আর এটা হচ্ছে টিএমএসের বি, এটা হচ্ছে গল্প। আচ্ছা এবার এতক্ষণ তো গেল জিরোতে। হ্যাঁ এ দেখো এখানে যে এই অ্যানুলিনটা যেটা দেওয়া আছে না, এই বাইরের যেটা BHBBB বাইরের প্রোটনগুলো সব দেবে তোমার ওই 7, 8, 9 রিং কারেন্ট বেশি। যত রিং কারেন্ট বেশি হবে ভাই একটা কথা মাথা রাখবে, যত রিং কারেন্ট বেশি হবে তত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়বে, আর যত বেশি বাইরের ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ওটা সিঙ্ক্রোনাইজ করবে তত বেশি তোমার ডিশিল্ডিং ডিজাইন দেবে। তো এর ক্ষেত্রে ডেল্টা দিচ্ছে 9.3-তে। আর যে হবে তার উল্টোর কেসটা, তার উল্টোটা সেরকমই হবে না, এই ভিতরের ক্ষেত্রে তো রিং কারেন্টটা বেশি হবে টুয়ার্ডস ইনসাইড, যেটা তোমার বাইরের অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল করবে, ক্যান্সেল করলে তোমার এইচে দেবে এই ডেল্টার সময় 3-এর কাছাকাছি। ওকে, তো এই হচ্ছে গল্প। আর একটা কেস হচ্ছে টিএমএস জিরো, টিএমএসকে আমি জিরো ধরেছি, জিরো ধরে তার রেসপেক্টে বাকিগুলো বার করছি। তাহলে যদি এরকম হয়, আমার যদি কম্পাউন্ডটা এই এমন একটা এলিমেন্টের সঙ্গে যুক্ত যে সিলিকন থেকে বেশি ইলেকট্রো পজিটিভ, সেক্ষেত্রে তার পিক কোথায় হবে, এরকম একটা পজ করো ভিডিওটা পজ করে এরকম একটা কম্পাউন্ড মনে মনে ভেবে ভাবো তার পিক কোথায় দিতে পারে। এখানে আমি বলছি যে টিএমএস নেওয়ার কারণটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ তো এটা যে অর্গানিক কম্পাউন্ডে সবগুলোই হচ্ছে তোমার এই সিলিকনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ যেসব কম্পাউন্ড আমরা এনএমআর করি। 2 নম্বর কারণ হচ্ছে টিএমএসটা হচ্ছে ইজিলি তোমার ভোলাটাইল। আর হ্যাঁ এটা আরেকটা জিনিস বলা হয়নি, সেটা বলে দিই, টেকনিক্যাল ব্যাপার যদিও। আমাদের এনএমআর টিউবটা দেখতে হয় ঠিক এরকম, হ্যাঁ এরকম সরু মতো একটা, তোমরা দেখেছো নিশ্চয় প্রজেক্ট করেছো মাস্টার ডিগ্রিতে, সরু মতো একটা টিউব, এখানে একটা ক্যাপ লাগানো থাকে আর সরু টিউব। এটা আমাকে স্যাম্পেলটা কী করতে হয়, প্রথমে 5 থেকে 6 মিলিগ্রাম একটা স্যাম্পেল সলিড হোক লিকুইড নিতে হয়, নিয়ে CdCl3 যে সলভেন্ট, CdCl3 সলভেন্টে ডিজলভ করতে হয়। আচ্ছা ঠিক আছে, চলো বেসিক কিছু জিনিস বলে দেওয়া উচিত আমার। CdCl সলভেন্টে ডিজলভ করতে হয়, ডিজলভ করলে তারপর আমার এলিমেন্টটাকে কী করতে রেকর্ড করতে হয়। এবার ওই CdCl3 যে সলভেন্টে ডিজলভ করছি, ওই CdCl3 মধ্যে তোমার এই টিএমএস দেওয়া থাকে, ঠিক আছে, ওই টিএমএস দেওয়া থাকে। এবার ওই কম্পাউন্ডটা খুব অল্প পরিমাণ দেওয়া থাকে, দিয়ে ওর রেফারেন্স তোমার এনএমআরটা হয়। এখন হচ্ছে যখনই আমি ওটা এনএমআর রেকর্ড করে নেবো, এখন ওই কম্পাউন্ডটা ফেললে হবে না, ওটা আমাকে রিকভার করতে হবে, করে আবার নেক্সট স্টেপ রিয়াকশন বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, এখন তো আমার কী হলো কন্টামিনেটেড হয়ে গেলো না, কম্পাউন্ডটা কিসের দিয়ে কন্টামিনেটেড হয়ে গেলো না, টিএমএস দিয়ে। এবার ওটাকে যদি আমি টিএমএস আর CdCl3 দিয়ে, এটা হচ্ছে তোমার ক্লোরোফর্মের ডয়ট্রিয়েটেড ফর্ম, মানে ক্লোরোফর্মের হাইড্রোজেনটাকে ডি দিয়ে রিপ্লেস করে দিয়েছি। এখন যদি ডি দিয়ে রিপ্লেস না করতাম তাহলে কী হতো, তাহলে যেটা দাঁড়াতো যে এনএমআরটা পেতাম সেটা হচ্ছে তোমার ওই ডয়টেরিয়ামে তোমার যেখানে পিক দেয় CHCl3 এনএমআর পেতাম। তার কারণটা কি, মানে একটা এনএমআর টিউবের মধ্যে 5 মিলিগ্রাম থেকে 6 মিলিগ্রাম আমি কম্পাউন্ড নিয়েছি, আর বাকি প্রায় নিয়েছি তোমার 5 থেকে 6 ml, আমি 4 থেকে 5 ml, 4 থেকে 5 ml নিয়েছি আমি CdCl3। ভাই 4 থেকে 5 ml CdCl3 যদি ওটা CHCl3 হতো, তাহলে এখানে তোমার প্রোটন যেটা নাম্বার অফ প্রোটন সেটা প্রচুর বেশি, সে যতটা এরিয়া দিয়ে পিকটা দেবে এর রেসপেক্টে যে 5 মিলিগ্রাম যে কম্পাউন্ডটা নিয়েছি সেখানে যতগুলো প্রোটন থাকবে সেটা তো নাম্বার অফ পিকে ডিভাইড থাকবে। তো এর এরিয়ার রেসপেক্টে তার এরিয়াটা প্রচুর ছোটো ছোটো মনে হবে, মানে CHCl3 রেসপেক্টে বাকিটাকে তোমার কী হবে ইমপিউরিটি মনে হবে তো ইমপিউর কম্পাউন্ড হয়ে যায় একটা, তো পিকটা তোমার CHCl3 দেবে। তাহলে কী করতে হবে, প্রোটন নেবার নিয়ে কম্পাউন্ড করতে হলে কী করতে হবে, এই যে এই CHCl3 প্রোটনটা যেটা রয়েছে এইটাকে ডয়ট্রিয়াম দিয়ে রিপ্লেস করে দাও। এই ডয়ট্রিয়াম দিয়ে রিপ্লেস করে দেওয়া মানে হচ্ছে ডয়ট্রিয়ামের ক্ষেত্রে আই ভ্যালু কত, ডয়ট্রিয়ামের ক্ষেত্রে আই ভ্যালু হচ্ছে 1। এবার আই ভ্যালু ডয়ট্রিয়াম যদি 1 হয়
আর আমি হাফ আই ভ্যালুর জন্য এনএমআর সেট করেছি, তাহলে এই ডয়টেরামকে ও চিনতে পারবে না, তাহলে ডয়টেরামের পিকও দেখাবে না, শুধুমাত্র কার পিক দেখাবে, যার যেখানে যেখানে হাইড্রোজেন আছে সেগুলো পিক দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার এই CdCl3টা তখন আমি সলভেন্ট হিসাবে ইউজ করি। যেমন এর আগে বলেছিলাম আমি যে ফিল্ড ক্র্যাব রিয়াকশনের ক্ষেত্রে নাইট্রোবেনজিনকে কেন সলভেন্ট করছি আমি, নাইট্রোবেনজিন ইটসেলফ একটা কেমিক্যাল কম্পাউন্ড না, ও তো ফিল্ড ক্র্যাব করতে পারে, কিন্তু না, ও এতটাই ইনঅ্যাক্টিভ কেউ ফিল্ড ক্র্যাব করবে না। তাই যেসব জিনিস আমার রিয়াকশনে ডাইরেক্ট রিয়াকশনে পার্টিসিপেট করবে না সেটাকে আমি সলভেন্ট হিসেবে ইউজ করবো। তো CdCl3 এখানে একটা সলভেন্ট হিসেবে ইউজ করতে হয়, তার কারণ হচ্ছে এনএমআর টিউবটা খুব জোরে স্পিন করে, আর স্পিন করলে পরে একটু ডাইলুটও হতে হবে না, ডাইলুট না হলে পরে মুশকিল আছে, হবে না এনএমআর ভালো করে। ক্লিয়ার? ঠিক আছে, তো CdCl3 এখন কেস হচ্ছে, তাহলে CdCl3তে যদি CdCl3 তো হাইড্রোজেন নেই, আর হাইড্রোজেন আই ভ্যালু হচ্ছে হাফ, আর ডয়টেরিয়ামে হাই ভ্যালু 1 থাকার জন্য কী হচ্ছে, পিক দিচ্ছে না, তাহলে এর তো হাইড্রোজেন নেই, তাও দেখবে তুমি CdCl3 পিক পাবে। একটা এনএমআর যখন আমি দেখাবো পরে, ঠিক আছে, ওখানে আমি দেখিয়ে দেবো, হ্যাঁ, একটা CdCl3 পিক দেয়, তাহলে ওই পিকটা দেয় কী করে, তার কারণ হচ্ছে আমরা যে CdCl3 ইউজ করি, ওই CdCl3টা হচ্ছে তোমার ওই 99.9% তোমার ডয়টেরেটেড, তাহলে এই যে 0.1% তোমার যে থাকছে প্রোটন, ওই প্রোটনের জন্য একটা ছোট্ট মতো পিক দেয়। তার কারণটা কি, রেশিওটা কম, ওই পিকটার এরিয়া কম হয় কেন, কারণ হচ্ছে আমি নিয়েছি তো ভলিউমটা তো নিয়েছি ভাই এর কমসে কম অনেক বেশি, 10 গুণ 5 গুণ, তাহলে যদি ভলিউম আমার বেশি হয় তাহলে ওর তো নাম্বার অফ প্রোটন আস্তে আস্তে অ্যাড হতে হতে ওই পিকটা দেখতে পাওয়া যায় ওই জন্য। ওকে, এই হচ্ছে গল্প। ওই 100% CdCl3 যদি ইউজ করতে পারি সেক্ষেত্রে কোনো পিক পাবো না, আর ওই পিকটা দেয় কত, ওই 7.12, ওই 7.2 থেকে 7.3 কাছাকাছি দেয় একটা পিক, ছোট্ট মতো একটা পিক দেবে সিংলেট, ওটা তোমার ডয়টেরিয়ামের পিক, মানে হাইড্রোজেনের পিক, CdCl3 পিক। ওকে, ওই পিকটা আমি ইন্ডিকেশন করি না। এর অনেক সময় কী থাকে, ওটা ওই 7.23, তো ওটা তোমার হচ্ছে অ্যারোমেটিক রিজন, ওখানে ওই যদি বেঞ্জিনের পিক থাকে ওখানে ওই পিকের মধ্যে ঢুকে থাকবে, তখন এরিয়াটা তোমার বেঞ্জিনের সঙ্গে অ্যাড হয়ে যাবে, তখন ওই 5টা প্রোটনের জায়গায় দেখাবে 5.3 প্রোটন বা 5.4 প্রোটন, মানে ওই যে 0.4 এরিয়া যেটা, ওটা তোমার আসছে কোথা থেকে, ওই CdCl3 প্রোটন থেকে। আচ্ছা, এখানে কিছু আমি একটা টেবিলের ফর্মে ডেল্টা ভ্যালু দেওয়া আছে, একবার দেখে নিও, বাকি কিছু নেই। আর এই দেখো, এই একটা পার্টিকুলার একটা স্কেমেটিক যা আমি কপি করেছি, আর ইন্টারনেটে তুমি পেয়ে যাবে, হ্যাঁ, ইন্টারনেটে তুমি এনএমআর সিগনালে এনএমআরের অ্যাপিয়ারেন্স বলে কিছু একটা সার্চ মেরো, যে কোন ফাংশনাল গ্রুপ কোথায় কী এনএমআর দেয় পেয়ে যাবে। আমি ইন্টারনেটের কিছু ইউজ করিনি, ওটা স্ক্রিনশট করে করা যেতে পারতো, বাট ওই কপিরাইট হবে, আই ডোন্ট নো ভাই, অত বেশি মানে জানি না আমি আর কি, তো আমি ওটা করিনি। বাকি এখানে একটা মোটামুটি ওভারঅল একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, মানে মোটামুটি হবে। আমি আর এই স্কিমেটিক ফর্মটাই বেশি দেখতে বলছি, তার কারণ এটা হচ্ছে মাথার মধ্যে ছবি তৈরি হলে না, মাথার মধ্যে রিটার্ন করে অনেকক্ষণ বেশি, আর শুধু ট্যাবুলার ফর্মে মনে রাখতে পারবে না। ঠিক আছে, তো দেখো এই দেওয়া আছে একের কাছাকাছি তোমার অ্যালকেন, এই যদি কার্বন হলে পাশে CH3 হয় সে 2 এর কাছাকাছি দেবে, এদিকে অ্যাসিটিলিনিক প্রোটন হলে তোমার 2.5 এর কাছাকাছি দেবে, যদি বেঞ্জাইলিক হয় আর কি, যে বেঞ্জের রিংয়ের সঙ্গে CH3 CH2 সেও 2.5 এর কাছাকাছি দেবে, যদি এই রিংয়ের সঙ্গে যদি এক্স মানে হ্যালোজেন বা অক্সিজেন যুক্ত থাকে সে 3 থেকে 4 এর কাছাকাছি দেবে। ওকে, আচ্ছা, এ দেখো ডবল বন্ডেড হলে পরে তোমার এই 4.5 থেকে 6 এর কাছাকাছি দেবে, অ্যারোমেটিক হলে পরে 6 থেকে 8 এর কাছাকাছি দেবে। ওকে, তো এগুলো একবার দেখে নিও, কিছু নেই, একবার দেখলে মনে থেকে যাবে, সেরকম বড় কিছু ব্যাপার নয়। এবার আমার গলা ধরেছে আর হচ্ছে না, তো চলো আমি ফিনিশ করে দেবো, কারণ বেশি কিছু বলবো না। আর একটা জিনিস যেটা বলতে হবে সেটা মাথায় রাখবে, যদি দুটো কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন, যদি রেসিমিক মিক্সচারে যদি রেসিমিক প্রোটন হয়, মানে পুরো আর বা পুরো এস টাইপের প্রোটন হয়, যদি একে অপরের রেসিমিক মিক্সচার হয় আর কি, সেই ক্ষেত্রে একই জায়গায় সিগন্যাল দেবে। আর যদি ডায়াস্ট্রোমার তৈরি হয় বা ডায়াস্ট্রোট্রপিক প্রোটন হয় সেক্ষেত্রে ডিফারেন্ট জায়গায় সিগন্যাল দেবে। ঠিক আছে, সেটা যেন ইকুইভ্যালেন্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট মনে না হয়, সেটা একবার দেখে নাও। ধরো এই প্রোটনটা, এই ক্ষেত্রে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেন ভাই এনভায়রনমেন্ট আলাদা, এমনিও বুঝতে পারা যাচ্ছে। দেখো দুটোই কিন্তু একটাই মাত্র কার্বনের সঙ্গে যুক্ত, কিন্তু তাদের দেখো ওরিয়েন্টেশন আলাদা, কারণ এই কার্বনটা তোমার এই ক্লোরিনের সঙ্গে কাছাকাছি রয়েছে, আর এই হাইড্রোজেনটা এই ক্লোরিন থেকে দূরে রয়েছে। তাহলে আমি যদি একটা থ্রো স্পেস তো একটা ইন্টারাকশন হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন থ্রো স্পেস তো হয়, মানে দুটো চার্জ পাশাপাশি যদি রেখে দিই তাদের তো একটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন, এগুলো থ্রো স্পেস তো হয়, সবসময় তো নয় যে বন্ড থাকতে হবে। তাহলে কী হবে, থ্রো স্পেস ইন্টারাকশন যদি দেখো এর চারিপাশের এনভায়রনমেন্ট আর এর পাশের এনভায়রনমেন্ট কিন্তু আলাদা, এটাকে আমাদের কেমিস্ট্রি ভাষাতে ওই ডায়াস্ট্রোমার বলছে। কারণ এখানে যদি জেড দিয়ে রিপ্লেস করি, এটা সিজ তৈরি হলো আর এটা তৈরি হলো তোমার ট্রান্স, তো সিজ ট্রান্স হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই দুটো প্রোটন সেম নয়, তাহলে দুটো ডিফারেন্ট জায়গাতে পিক দেবে। ওকে,
মানে এখানে তোমার ক টাইপের হাইড্রোজেন আছে, এটা হচ্ছে 3 টাইপের হাইড্রোজেন আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, তো 3টে পিক পাবো। এবার 3টে নট হলে 3টে পিক পাবো। এই যে হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের স্প্লিটিং হবে, এই হাইড্রোজেনের এই হাইড্রোজেনের জন্য স্প্লিটিং হবে, আবার এই হাইড্রোজেনের জন্য এই হাইড্রোজেনের স্প্লিটিং হবে। তো টোটাল পিক পাবো। আর পিকটা দেখতে মোটাই এরকম হবে না কি একটা পিক, দুটো পিক, 3টে পিক। ভাই কেউ ডাবলেটে ভাঙবে, কেউ টিবলেটে ভাঙবে, কেউ ডাবলেটে ভাঙবে, এরকম করে ভেঙে ভেঙে পিক পাবো। ওকে, তো ডায়াস্টেরোমার যদি তৈরি হয় তাহলে সবসময় তুমি একের বেশি পিক পাবে। এবার কেস হচ্ছে এখানে এই যে ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজের মতো লাগছে না, এটাকে বলা হয় পাস্কাল ট্রায়াঙ্গেল। এটা কি করে না, কোনো পিক যদি ভাঙে, সেটা ভাঙলে পরে তার এরিয়া কেমন হবে সেটার উপর ডিপেন্ড করছে আর কি। যেমন ধরো, আর একটা জিনিস ভাঙবে কেন, কতটা ভাঙবে সেটা তো বলা হয়নি। চলো এটা এবার ফের ইথানলে যাই আমরা। CH3 CH2OH। এই যে এখানে ক ধরনের প্রোটন আছে, 3 ধরনের। তাহলে প্রথম কি করব আমি, প্রথম যেটা করব সেটা হচ্ছে, প্রথম যে পিকটা পাবো আমরা দেখেছি 60 মেগাহার্জের যে পিকটা, ধরো 3টে পিক পেলাম এরকম। ওকে, এবার হচ্ছে এই যে তোমার CH2 যে পিক, হ্যাঁ এবার আমার কেমিক্যাল শিল্ডিং ডিশিল্ডিং অনুযায়ী আমি বুঝে গেলাম যে ভাই এইটা হচ্ছে তোমার OH এর পিক, এটা হচ্ছে তোমার CH2 পিক, এটা হচ্ছে CH3 পিক। নেক্সট যে কাজটা পাবো আমি, যে আমি রেজলিউশন বাড়াবো, তখন দেখা যাবে এই যে পিকটা, এই পিকটা একটা পিক নয়, এই পিকটা কি না, এই পিকটা হচ্ছে তোমার 3টে পিক। ঠিক আছে, এই যে পিক যেটা, এটা একটা পিক নয়, এই পিকটা হচ্ছে তোমার 4টে পিক। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল পিক। এবার দেখতে হাই রেজলিউশন আমার দেখতে লাগছে এরকম। এখন কেস হচ্ছে এই যে 3টে পিক, এই দেখো 3টে, এটা কিন্তু আমি একই ধরনের আঁকিনি। আমি 3টে পিক তো এরকম আঁকতে পারতাম, আঁকিনি কিন্তু। বা 4টে পিক তো আমি এরকম আঁকতে পারতাম, লাগ দেয়, বা 4টে পিক আমি এরকম আঁকতে পারতাম। ঠিক আছে না, এটা তো 4টে পিক। তো এবার পিক দেখতে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করছে, কটা পিক হবে সেটার উপর, এই দুটো জিনিস আমাকে বলতে হবে। এখন কেস হচ্ছে যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত, তার জন্য তো আমি পজিশন পেয়ে গেলাম যে কোন জায়গায় পিকটা হবে। তার পাশের কার্বনে যটা প্রোটন আছে সে ডিটারমাইন করবে, তার ইনফ্লুয়েন্সে এই তার পিকগুলো স্প্লিট করবে। সেটা কেমন করে হবে না, হচ্ছে তোমার 2ni+1। এখানে এনটা হচ্ছে তোমার নাম্বার অফ নিউক্লিয়াস মানে প্রোটন, আর আই হচ্ছে তোমার ওর লেমন আইটা কি বলে নামটাই ভুলে গেলাম। যাই হোক, ওই পার্টিকুলার একটা নিউক্লিয়াসের জন্য ফিক্সড, হাইড্রোজেনের ক্ষেত্রে I1 হচ্ছে 1, নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট I1। ওকে, এই নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তোমার হাফ, হাইড্রোজেনের ক্ষেত্রে হাফ, ডয়টেরিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1। ঠিক আছে না, কার্বনের ক্ষেত্রেও হাফ, C13। তাহলে এখানে দেখো 2ni+1 যদি হয়, 2ni+1, এটা কিন্তু যে কার্বনে প্রোটন যুক্ত আছে তার পাশের কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন আছে সেটার উপর ডিপেন্ড করছে, বা পাশের নিউক্লিয়াসের সঙ্গে যতগুলো। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে এখানে দেখো এই কার্বনের সঙ্গে পাশের কার্বনের কটা প্রোটন আছে, 3টে প্রোটন। 3টে যদি প্রোটন হয়, 2ni+1 মানে 2 × 3 I1 কত প্রোটনের হাফ +1, তার মানে 3+1 মানে হচ্ছে 4। তার মানে হচ্ছে এই যে সিগন্যালটা মানে CH2 যে সিগন্যালটা, এই 4টেতে ভাঙবে। কীভাবে ভাঙবে, 4টেতে ভাঙবে। এখন হচ্ছে এই 4টেতে ভাঙবে। আচ্ছা ঠিক আছে, এটা আগে জেনে নিই, তারপরে 4টের প্যাটার্নটা দেখবো। নেক্সট হচ্ছে তোমার, তাহলে এই যদি 4টেতে ভাঙে, তাহলে এই যে ভাই আছে 3টে CH3, এর পাশে কার্বন কি, এই কার্বনটা, এর কটা প্রোটন, 2টো। তাহলে এ কটাতে ভাঙবে, সিম্পল ব্যাপার, 2ni+1। ওকে, এখানে নাম্বার অফ নিউক্লিয়াস কটা, 2টো, I = হাফ +1, কেটে দাও, 3টেতে ভাঙবে। তাহলে এই যে CH3 যে সিগন্যালটা, ওই সিগন্যালটা কটা ভাগে ভাঙবে, 3 ভাগে ভাঙবে। সেটা দেখতে কেমন হচ্ছে তোমার এরকম, এটা এইভাবে ভাঙছে। ওকে, আর তাহলে এবার এটাও তো ভাঙার কথা ছিল, কিন্তু কেস হচ্ছে যখন OH বা NH এর পিকগুলো না, অ্যাসিডিক প্রোটন, তো এবার অ্যাসিডিক প্রোটন মানে হচ্ছে ও মানে ওর সঙ্গে জাস্ট টাচ হয়ে থাকে, আর টাচ হয়ে থাকলে ওর চরিত্র বুঝতে পারবে না, ওই জন্য পিকটা ব্রড হয় আর ও স্প্লিটিং দেয় না। ঠিক আছে না, স্প্লিটিংটা দিচ্ছে কেন, মানে এর চরিত্র ফিক্সড। এই CH3 যেটা না, এই CH3 যে প্রোটনটা এর সঙ্গে ফিক্সড হয়ে আসে, আর এর সঙ্গে কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্স করছে। আর তো নিজেরই ঠিক না, কখনো লেগে আসে, কখনো ছেড়ে দিয়েছে, মানে অ্যাসিডিক প্রোটন তো, বা একটু দূরে চলে আসে, আরামসে প্রোটন ছেড়ে দেবে, ওই জন্য পজিশন ঠিক নাই। বা আমি উল্টোভাবে বলতে পারি
যে হাইড্রোজেনের যে এনভায়রনমেন্ট, নিউক্লিয়াসের চারিপাশে যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, সেই ইলেকট্রনিক এনভায়রনমেন্টটা সবসময় ঠিক মানে ফিক্সড নয়। আর ফিক্সড না থাকার জন্য ও কী করে এরকম ব্রড সিগন্যাল দেয়। আর ব্রড সিগন্যাল দিলে ওর ইনফ্লুয়েন্সটা পাশের কার্বনে পড়ে না, বা ওর জন্য কোনো স্প্লিটিং দেখায় না, বা নিজেরও কোনো স্প্লিটিং হয় না, বা ওর জন্যও কারোর স্প্লিটিং হয় না। ওকে, তো NH2 OH-এর স্প্লিটিং হয় না ওই জন্য, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখন কেস হচ্ছে যে ঠিক আছে 4টেতে ভাঙলো বা 3টেতে ভাঙলো, তাহলে আমি যে বললাম তাহলে 4টে আমি এরকম করে লিখবো, না 4টে আমি চলো এরকম করে লিখবো, এরকম করে লিখবো, নাকি 4টে আমি এরকম করে লিখবো, এটা ডিপেন্ড করছে এই পাস্কাল ট্রায়াঙ্গেলের উপর। ওকে, পাস্কাল ট্রায়াঙ্গেল এ কী বলছে, একটা প্যাটার্ন বানিয়ে দিয়েছে। প্যাটার্ন যদি সিঙ্গেল একটা পিক হয়, একটা পিক যদি দুটো পিকে ভাঙে, দুটো পিক মানে হচ্ছে ডাবলেট, আর এটাকে বলো ট্রিপলেট, এটাকে বলো কোয়ার্টেট। যদি ডাবলেটে ভাঙে, ডাবলেটে ভাঙলে ধরো একটা পিক, এ ধরো এরকম একটা পিক ছিল, একটা পিক যদি ডাবলেটে ভাঙে তাহলে এখানে কী হবে দেখো 1:1, মানে দুটো পিকের এরিয়া কী হবে 1:1, মানে দুটো পিক আমাকে সমান সমান করতে হবে। দিস ইজ ডাবলেট, মানে ডাবলেট কখনোই আমি এইরকম করতে পারবো না। ক্লিয়ার? ডাবলেট হবে 1:1। আচ্ছা, এবার যদি একটা পিক টিবলেটে ভাঙে তাহলে 1:2:1, তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে 1, A2 এর ডবল, এটা হচ্ছে 1। ক্লিয়ার? দিস ইজ টিবলেট। আমি টিউবলেট কখনো এরকম করতে পারবো না, ঠিক আছে? দিস ইজ টিউবলেট। কোয়ার্টেট যদি হয় সেক্ষেত্রে কেমন দেখতে হবে 1:3:3:1, তাহলে কোয়ার্টেট হলে 1:3:3:1। কখনোই কোয়ার্টেট আমি কেমন করতে পারবো না, এইটা একটা 3 গুণ, ঠিক আছে? দেখে যান না, সেটা যারা রিফ্লেক্ট করে আর কি। বাকি তো ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি নিজে আঁকলে তো একরকম হয়ে যাবে, দেখতে বুঝতে পারা যাবে না, বাট তোমার ওরকম থাকবে আর কি, দেখে নেবে। এখন কেস হচ্ছে তাহলে এগুলোকে মুখস্থ করবো না? ভাই মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। এর একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে এরকম, ধরো একটা সিংলেট হলো, এখান থেকে তোমার ডাবলেট হবে তো 1:1, ঠিক আছে না? এবার এখান থেকে যখনই এখান থেকে ভাঙবো ও কোয়ার্টেট যাবে না, ডাবলেট টিউবলেট হবে, তো এখান থেকে ভাঙবো, তাহলে এটা 1, তো এটা 1, এটা 1:1। আচ্ছা, এইখানে যে পিকটা এই বাইরেরগুলো 1:1 চলে আসবে, আর এই ভিতরটা কী মানে হবে এই 1 + 1 সমান হচ্ছে রুকো হ্যাঁ 1 + 1 = 2, আর বাইরে 1, তাহলে 1:2:1 হবে তখন, ঠিক আছে না? এবার যখনই আমি কোয়ার্টেটে যাবো তখন বাইরে সব এক করে দেবো, বাইরে এক করে দেবো, কিন্তু যেই এইটা লিখবো যখন, তখন 1 + 2 = 3, 2 + 1 = 3, বাইরে 1, ঠিক আছে? আবার দেখো এই যখন তোমার 5টা পিক হবে, এদিকে বাইরেটা 1, বাইরেটা 1, তাহলে 1 + 3 = 4, 3 + 3 = 6, 3 + 1 = 4, এদিকে 1, ঠিক আছে? তারপর 6টা যদি 6টা পিক হয়, বাইরেটা 1, এদিকে বাইরেটা 1, তাহলে 1 + 4 = 5, 4 + 6 = 10, 6 + 4 = 10, 4 + 1 = 5, 1 = 1। ওকে, এই হচ্ছে গল্প আর কি, মানে মুখস্থ করার দরকার নেই পাস্কাল ট্রায়াঙ্গেল, বাকি এত বোঝারও দরকার নেই, পড়বে না পরীক্ষায়, এরকম করে পড়ে না। এবার না পড়ালে নয়, তাই পড়ে দিচ্ছে একবার আর কি, বলে দিচ্ছি। এবার এখানে হ্যাঁ আর একটা হচ্ছে এবার স্প্লিটিং। একটা কথা মাথায় রাখবে, ট্রান্স যদি হয়, ডবল বন্ডের ট্রান্স পজিশন দুটো প্রোটন, তার স্প্লিটিং হবে ওই 11, 12 থেকে 16, 17 মধ্যে, জে ভ্যালু। হোয়াট ইজ জে ভ্যালু? এখানে আমার একটা নেওয়ার দরকার ছিল, এখানে দেওয়া নেই। জে ভ্যালু হচ্ছে তোমার, ধরো একটা পিক এরকম করে স্প্লিট হয়েছে, ঠিক আছে না? তাহলে এই পিকটা তোমার একটা এর এখানে ডেল্টা ভ্যালু দেওয়া থাকবে, এরও ডেল্টা ভ্যালু দেওয়া থাকবে, এই দুটোকে আমি মাইনাস করবো, তাহলে এই গ্যাপটা পেয়ে যাবো, তাহলে ডেল্টা পেয়ে যাবো। এইটাকে যদি যত মেগাহার্টজ আমি এনএমআরটা করেছি, লেটস সে 400 মেগাহার্টজ, 400 যদি গুণ করি, যে ভ্যালুটা পাবো সেটা পাবো কি হার্ট যে পাবো সেই ভ্যালুটা, তাহলে ওই হার্ট যেটা পাবো সেটা হচ্ছে তোমার জে ভ্যালু, মানে স্প্লিটিং ভ্যালু। মানে একটা প্রোটন ওই যে স্প্লিট করছে, এখানে দেখলাম না স্প্লিটটা কেন করছে না, এই যে 3টে প্রোটন ছিল, কোথায় করলাম, ইথানলটা করে দেখালাম, এই ইথানলের এই যে প্রথমে তো ইথানলের ক্ষেত্রে কী ছিল, 3টে ডিফারেন্ট পিক ছিল। এবার এই একটা CH3 মানে এই নিউক্লিয়াসের জন্য যে এফেক্ট এই নিউক্লিয়াসের ওপর, এর জন্য কী করছে, একটা পিককে এই 4টেতে স্প্লিট করছে। ওই স্প্লিট করলে কোন এরিয়া মানে কতটা স্প্লিট করবে সেইটাকে বলা হয় জে ভ্যালু বলা হয় ওটা। হ্যাঁ, ওই যে ভ্যালুটা যে ভ্যালুটা আবার সেই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, যত বেশি স্ট্রং ওভারল্যাপ হবে বা যত বেশি স্ট্রং ইন্টারাকশন হবে তত বেশি স্প্লিট বেশি করবে। এবার সেক্ষেত্রে একটা কথা মাথা রাখবে, এই যদি ট্রান্সপ্রোটন হয় HHB, এর স্প্লিটিং হচ্ছে তোমার 11, 12, তার মানে হচ্ছে তোমার এই যে দুটো প্রোটন না, দুটো যদি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন হয়,
তাহলে তোমার কেসটা যেমন ধরো আমি চলো একটা এই নাম্বারটা পেলে ভালো, তো বাকি ধরো আমি এরকম করে নিচ্ছি। এখানটা CS3, ঠিক আছে। এবার এখানে কটা টাইপের প্রোটন আছে? CS3 একটা প্রোটন, দুটো আমি কি বললাম, এই দুটো আলাদা, এই সব প্রোটন কিন্তু আলাদা আলাদা। তা টোটাল চারটে সিগন্যাল দেবে। এই চারটে সিগন্যাল যদি দেয়, তার চারটে সিগন্যাল দেখতে ধরো কোথায় কোথায় দেবে এই মধ্যে আমি এই একটা তো দিল গেলো, এখানে চারটে সিগন্যাল, দুটো তিনটে চারটে আমি পরপর করে দিচ্ছি। হ্যাঁ, এবার এই যে প্রোটনটা রয়েছে, এই প্রোটনটার জন্য এটাকে জেমিনাল পজিশন বলা হয়। সামনাসামনি রয়েছে মানে জেমিনাল পজিশন। এই প্রোটনের যে পিকটা, এই প্রোটনের জন্য কীভাবে স্প্লিট হবে, আবার এই প্রোটনের পিকটা তোমার এই প্রোটনের জন্য স্প্লিট হবে। তাহলে এই যে প্রোটন যে সিগন্যাল, একটা সিগন্যাল, সেই সিগন্যালটা কী হবে, প্রথমে যার দুজনে স্প্লিট করবে। দুজনে যদি স্প্লিট করে, যার বেশি যে ভ্যালু, যার স্প্লিটিং ক্ষমতা বেশি, সে প্রথমে স্প্লিট করবে। স্প্লিট করার পর তারপর যার যে ভ্যালু তার থেকে কম, সে আবার সেই দুটোকে আবার স্প্লিট করবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমার দাঁড়াবে, ধরো আমি এটা তোমার ধরো আমি এটাকে আমি মার্ক করলাম HA হিসাবে। ওকে, তাহলে HA প্রোটন ধরো আমি কোথায় দিচ্ছি আমি আর যাচ্ছি না, ধরো চারটে প্রোটন, এটা ধরো HA, এটা HB, এটা HC, আর এটা হচ্ছে তোমার মিথাইলের প্রোটনটা। ওকে, এবার HA প্রোটনটা আমি ধরে নিচ্ছি, এই প্রোটনটা কেমন দেখতে হবে তোমার স্প্লিট করার পরে, সেটা হচ্ছে প্রথমে ধরো এই যে যখন সিজ পজিশন থাকবে না, সেম সাইড থাকবে, এর স্প্লিটের এটা 6-7 হয় এর যে ভ্যালু হয় তোমার অলমোস্ট যে AB এর হচ্ছে 6 ধরে নিলাম, আর এর ক্ষেত্রে ধরে নিচ্ছি আমি 4। তাহলে এর স্প্লিটিং ফ্যাক্টর বেশি, যদি বেশি স্প্লিট করে তাহলে কী করে, প্রথমে তোমার এই একটা পিককে দুভাগে ভাঙবে, আর দুভাগে ভাঙলে মানে 1:1 ভাঙবে, ভেঙে দিল। তারপরে কি করবে, এই যে প্রোটনটা, জেমিনাল প্রোটনটা, এই প্রোটনটিকে আবার ডাবলেট করবে, মানে আবার প্রত্যেকটা পিককে দুভাগে ভাঙবে, এইরকম। তার পিকটা দেখতে হবে তোমার এরকম। এবার এই যে তোমার এই গ্যাপ যেটা তৈরি হবে, সেটা হচ্ছে যে ওই জেমিনাল যেটা এই দুটো প্রোটনের জন্য। ওকে, এটা আমি যে AB ধরছি, আর এই যে গ্যাপটা তৈরি হলো এর মাঝ থেকে এর মাঝ পর্যন্ত, এই গ্যাপটা এইটা তৈরি হবে তোমার ওই সিজ প্রোটন দুটোর জন্য, মানে এই দুটো প্রোটনের জন্য, ঠিক আছে। এটা তোমার ধরে নিচ্ছি আমি যে কোন প্রোটনটা, কোনটাকে আমি ধরেছি রে ভাই, সব গড়বড় হলো। এটা এটা B, এটা C ধরলাম আমি। হ্যাঁ, এটা এটা B, এটা C, তাহলে JAB একটা গেল JBCর জন্য। ওকে, আর এই যে গ্যাপটা, এটা তোমার স্প্লিটিং প্যাটার্ন, এরকম সেম এইখানটায় এই প্যাটার্নগুলো দেওয়া আছে, এটা একবার দেখে নিও, বুঝে যাবে, কিছু নেই। তাহলে এখানে টার্ন্স যদি হয়, টার্ন্সের স্প্লিটিং ফ্যাক্টর সব থেকে বেশি 11-12। ওকে, এইগুলো তুমি এক কাজ করে বই থেকে তোমরা একবার যে কোনো বই থেকে এই করসপন্ডিং একটা করে এনএমআর দেখে নেবে। এনএমআর দেখলে না মাথার মধ্যে ছবি তৈরি হলে তবে ভালো বুঝতে পারবে। হ্যাঁ, আরে দেখো এই 60 মেগাহার্জ আর ওই 400 মেগাহার্জ যদি এনএমআর মেশিন হয় আর কি, কেন ফ্রিকোয়েন্সি বেশি দরকার, দেখো এইখানে এই যে তোমার একটা কম্পাউন্ড রয়েছে, তার 60 মেগাহার্জের প্যাটার্ন নিয়েছে একটা, দিয়ে দেখাচ্ছে একটা পিক, এখানে টিবলেট, আর এখানে পিকটা ঠিক বোঝা যাচ্ছে না। ওকে, একটা বড়ো পিক, তিনটে ছোটো পিক, মানে না প্যাটার্ন বোঝা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে। যে আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি সঙ্গে সঙ্গে টিউবলাইটটা সুন্দর বোঝা যাচ্ছে, আর এখানে এই যে একটা সিঙ্গলেট রয়েছে মনে হচ্ছে, আর একটা কোয়ার্টেট রয়েছে মনে হচ্ছে। ওকে, তাহলে কোনটার জন্য বুঝে যাবো, এরকম বিটা তো সিঙ্গলেট দেবে, তার কারণ আশেপাশে স্প্লিট করা কেউ নেই। বিটা কী দেবে, বি প্রোটনটা সিঙ্গলেট দেবে, আশেপাশে স্প্লিট করা কেউ নেই। আর এর যে সি প্রোটনটা, এই প্রোটনটা, এই যে এই কার্বনের সঙ্গে যে প্রোটনটা, তার পাশে 3টে প্রোটন আছে, মানে 4টে, এ কোয়ার্টেটে ভাঙবে, আর এই যে CH3 প্রোটনটা টিবলেটে ভাঙবে। কাজ খতম, বুঝে গেলাম তাহলে আমরা। হ্যাঁ, এই জন্য হাই মেগাহার্জ। এখানে আর একটা স্পেকট্রাম নিয়েছি আমি, ওই সেম একই জিনিস বোঝানোর জন্য। 60 মেগাহার্জে কী হচ্ছে, একদম ব্রড স্পেকট্রাম, দেখে কিছু বোঝা যাচ্ছে না, কতগুলো প্রোটন আসে না আসে কীভাবে, বা ক্লিয়ার নয় ব্যাপারটা। হ্যাঁ, নাম্বার অফ প্রোটন তো বুঝে যাবো ইন্টিগ্রেশন করলে, কিন্তু কোন প্রোটনের জন্য কোথায় পিক দিচ্ছে ক্লিয়ার নয়। যে আমি মেগাহার্জ বাড়াবো, স্পেকট্রামটা দেখতে আরও ক্লিন হলো, মানে প্রত্যেকটা পিক ডিস্টিংগুইশড। হ্যাঁ, এখানে ওভারল্যাপিং জোন নাই। এটা 300 মেগাহার্জ। এ দেখো, এটা তোমার একটা আর একটা এই স্পেকট্রামটা যখন আমি 300 মেগাহার্জে করবো, তখন দেখো 7.5, মানে এই টোটাল ক টাইপের প্রোটন আছে, দুটো নাইট্রো,
আর তার মাঝখানে এক ধরনের প্রোটন, আর এই দুটো ইকুইভ্যালেন্ট আর এটা, মানে টোটাল 3টে টাইপের প্রোটন আছে। 3টে টাইপের যদি প্রোটন হয়, দেখো এই প্রোটনটা এইটা মেটা পজিশনের জন্য কাপলিং হতে পারে, এটা কেবল মেটা কাপলিং। আর এই প্রোটনটা তোমার অর্থ পজিশনের জন্য কাপলিং হবে, এটা হচ্ছে অর্থ কাপলিং। তো অর্থের স্প্লিটিংটা বেশি আগে স্প্লিট করবে, করার পরে তারপরে যদি মেটার সঙ্গে হয় তো মেটা স্প্লিট করবে। এই 4 নাম্বারটা যেমন 5 নাম্বারের জন্য স্প্লিট হবে, তারপরে কী হবে তোমার 2 আর 6 নাম্বারের জন্য স্প্লিট হবে। তার মানে এটা তোমার কোয়ার্টেট মতো হবে আর কি, ঠিক আছে না? এই 4 আর 6 ইকুইভ্যালেন্ট, তাহলে এর ইন্টিগ্রেশন করলে 2 প্রোটন হবে। আর 2 প্রোটন হলে প্রথমে কী হবে, মানে এই 4 নাম্বার প্রোটনটা প্রথমে এই অর্থতে যে 5 নাম্বার প্রোটনের জন্য একটা পিক 2 ভাগে ভাঙবে, ভাঙার পরে এই 2 আর 6-এর জন্য এই প্রত্যেকটা পিক আবার 2 ভাগে ভাঙবে, দিয়ে তোমার কী হবে তাহলে তো এইটা, ঠিক আছে না? এটাকে জুম করে মনে হয় দেখছি, পরে একটা ছিল, হ্যাঁ এটা অর্থর জন্য, এটা হচ্ছে তোমার মেটার জন্য, ডাই অর্থ কাপলিং বেড়ে গেল, হয়ে গেল। আর এটা একটা সিঙ্গেল পিক হওয়ার কথা ছিল, কিন্তু মেটার জন্য কি হবে, মাথাটা একটু ভাঙবে। তাই তোমার এই 2 নম্বর প্রোটন একটা সিঙ্গলেট কার্ভ হওয়ার কথা ছিল, এবার মেটাতে কটা প্রোটন আছে, 2টো প্রোটন আছে, তার মানে টিবলেট হবে, এরকম টিবলেট হচ্ছে, ছোট্ট করে টিবলেট হচ্ছে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে তো এই দুজন মিলে আগে টিবলেট করছে, আর মেটার এফেক্ট রয়েছে, সেটা জুম করলে বুঝতে পারা যাবে। এরকম জুম করলে মেটাটা হালকা ভাঙছে, এ হচ্ছে গল্প। তো আর বেশি কিছু না, হ্যাঁ এরকম এই হচ্ছে এনএমআর। আমার এটা রিসার্চ মানে অরিজিনাল এনএমআর এরকম দেখতে হয়। তো আমি যখন পিএইচডি করেছিলাম তখনকার এটা এনএমআর একটা খুঁজে খুঁজে বার করলাম। তো এখানে দুটো পোর্শন থাকে, এখানে হচ্ছে বুকার হচ্ছে কোম্পানি আর কি, এনএমআর মেশিনটার কোম্পানি। এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া থাকে। স্পেসিফিকেশান কী না, নেম দেওয়া আছে, যে নামটা আমি এন্ট্রি করেছি এটা আমার বসের নেম। আর এখানে দেখো, এখানে কিছু জিনিস দেওয়া আছে, দেখো 400 মেগাহার্টজের এনএমআর, ঠিক আছে না? 400 মেগাহার্টজের এনএমআর, এটা একটা প্রোটন এনএমআর। আর কি সলভেন্ট নিয়েছি, CDCl-তে সলভেন্ট নেওয়া হয়েছে। তো এগুলো তোমার মেশিনের মধ্যে ইনপুট ডেটা দেওয়া থাকে। আচ্ছা, এটা দেখতে কেমন হচ্ছে দেখো, এইখানে দেখো সিগন্যালগুলো ভালো, এটা জুম করলে আরও ভালো বুঝতে পারা যেত। এই যে সিগন্যাল না, এটা দেখে ডাবলেট মনে হচ্ছে, কিন্তু ডাবলেট নয়, এটা দুটো সিঙ্গেল সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তোমার দেখো তাহলে টোটাল টাইপে কটা টাইপের সিগন্যাল আছে, এখানে 2, 3, 4, 5, 6টা টাইপের পোর্টন আছে এই কম্পাউন্ডার টোটাল, হ্যাঁ। আর এই যে এই সিগন্যালে দেখতে একটু অড লাগছে, এই যে মাত্রা এই একটা সিঙ্গেল দাগ আছে, এইটা হচ্ছে তোমার CDCl-তে পিক, ওকে। তার মানে হচ্ছে এই 7.19 বা 7.2, ওই যে একটা দাগ, ওটা তোমার CDCl-তে, যেটা তোমার রেফারেন্স কম্পাউন্ড হচ্ছে CDCl-তে পিক কেন দিল, তার কারণ হচ্ছে তোমার 100% ডয়টেটেড নয়, ও 99.9% তোমার ডয়টেরাম দিয়ে রিপ্লেস করেছে হাইড্রোজেনকে। ওই যে 0.1% প্রোটন বেঁচে আছে, ওটা তোমার এনএমআরে কী দেখাচ্ছে, সিঙ্গেল দেখাচ্ছে। আর সে পিক কততে দেয় না, 7.2-তে দেয়, 7.2-তে দেয় CDCl-তে। এখন অত দূরে কেন দিচ্ছে, ওটা তো অ্যালিফ্যাটিক প্রোটন, ও তো দেওয়ার কথা ছিল 1.5 কাছাকাছি। কিন্তু তুমি দেখো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা যুক্ত আছে, কী আছে, 3টে ক্লোরিন, মানে 3টে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ওর ইলেকট্রনিক এনভায়রনমেন্টকে ডিস্টার্ব করছে, দিয়ে তোমার আসছে কোথায়, ডিসিল্ডিং রিজনে, ঠিক আছে না? এরকম দেখতে। আর এরকম টোটাল এরকম 1 প্রোটন। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, ওই যে বললাম যে কোনো একটাকে আমি ইন্টিগ্রেশন করে আমাকে ওকে চিনিয়ে দিতে হবে যে ভাই এইটাকে তুমি 1 ধরো। তো আমরা কী করেছি, এখানে যে দুটো সিগন্যাল আছে তার মধ্যে এই বাঁ দিকেটাকে ইন্টিগ্রেশন করে আমি বলে দিচ্ছি এটাকে তুমি 3 ধরো। এবার ওই এরিয়াটাকে 3 হিসাবে ক্যালকুলেট করেছে, পাশেরটা ও 3 নিয়েছে, এদিকে এটা 2টো প্রোটন, এটা 2টো প্রোটন, এটা 2টো প্রোটন, এটা একটা প্রোটন, ওকে। তো এইভাবে দেখায় পিক। এবার এই যে 3 ধরেছে সেটা হচ্ছে এই মিথাইলের জন্য 2টো, কোথায় দিচ্ছে, 2.3-তে। বেঞ্জালিক আমরা দেখে নিলাম যে বেঞ্জালিক মিথাইল ওই 2-এর কাছাকাছি দেয়, দিল। আর বাকিগুলো হচ্ছে সব অ্যারোমেটিক প্রোটন। কটা প্রোটন রয়েছে, একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, টোটাল 6টা অ্যারোমেটিক প্রোটন রয়েছে, ঠিক আছে না? এবার ক্যালকুলেট করে নাও, 2, 4, 6, 7 কেন হয়ে গেল ভাই, 3, 4, 5, 6, হ্যাঁ 7টা প্রোটন রয়েছে, ওকে। টোটাল 7টা অ্যারোমেটিক প্রোটন রয়েছে। এবার হচ্ছে তাহলে 7টা অ্যারোমেটিক প্রোটন রয়েছে, কত টাইপের রয়েছে দেখো, এই দুটো অর্থ, তাহলে একই টাইপের হয়ে গেল, এটা একটা টাইপের হয়ে গেল, এটা একটা টাইপের হয়ে গেল, আর এই 3টে আলাদা টাইপের হয়ে গেলো, ঠিক আছে না? এবার কেস হচ্ছে ভাই, যখন মানে ওই কাছাকাছি দেবে না, তখন অতটা ডিফারেন্সিয়েট হয় না মানে প্র্যাকটিক্যাল দিয়ে। কিন্তু এখানে পিক থেকে দেখে বোঝা যাচ্ছে 1, 2, 3, 4 টাইপের প্রোটন আছে, ঠিক আছে। এ হচ্ছে গল্প। তো পিক এরকম দেখতে হয়। আর বাকি এরই আর একটা হয় তোমার C13 মানে হচ্ছে কটা কার্বন রয়েছে সেটা তোমাকে বলে দেবে। C13 দেখো, এগুলো হচ্ছে তোমার C13 পিকে কোনো স্প্লিটিং হয় না, ওই সিঙ্গেল একটা দাগ এরকম করে হয় দেখতে। তো এই হচ্ছে তোমার C13 এনএমআর।
স্পেকট্রাম, এই দেখো এখানে ওই দুটো মেথালের জন্য দুটো এইদিকে দিচ্ছে, তো 20-21 আশেপাশে হয়, বাকি পিকগুলো তোমার এখানে থাকে। আর C13 ক্ষেত্রে এই যে পিকটা না, এই 77 পয়েন্ট সামথিংয়ে দেয় মনে হয়, দেখো হ্যাঁ 77.16, এই যে পিকটা, এই পিকটা হচ্ছে তোমার তোমার এর CDCl3 পিক, CDCl3। এখানে CDCl3 এই কার্বনের পিক, এই কার্বন কত দেয় 77-এ, এটা এই ডেটাটা মনে রাখো, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এখন হচ্ছে এ তো এখানে স্প্লিটিং কেন হচ্ছে, আমরা এখানে যে কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে তোমার যতগুলো কার্বন আছে মানে হচ্ছে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, টোটাল 14টা পিক পাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা পিক পাবে। তাহলে এখানে কেন, তার মানে কী হচ্ছে, প্রত্যেকটা কার্বনের পিক কোথাও কোনো স্প্লিট হয়নি। তাহলে এখানে CDCl3-তে 3টে পিক কী করে এলো না, ডয়টেরামের ভ্যালু হচ্ছে তোমার, ডয়টেরামের আই ভ্যালু হচ্ছে তোমার 1। ওকে, তা ডয়টেরামে যদি আই ভ্যালু 1 হয় তা 2Ni + 1 মানে হচ্ছে 2, আর কটা আছে CDCl3-তে, CDCl3-তে ডয়টেরাম হচ্ছে একটা, তাই এনের জায়গায় 1 বসাবো, আয়ের জায়গায় 1 বসাবো +1, মানে 2 × 2 + 1 মানে 3, মানে ডয়টেরাম যার সঙ্গে যুক্ত আছে যে কার্বন, সেই কার্বনটাকে কটা ভাগে ভাঙবে, 3টে ভাগে ভাঙবে। ওই জন্য দেখো 3টে CDCl3 পিক, আর 3টে হচ্ছে তোমার ইকুয়াল হাইটের, ঠিক আছে না, টিউবলেটে ফাংশন ইকুয়াল হাইটের। এবার সেটাই জানা ছিল এখানে। আর বাকি এনএমআরে ভাই আর আছে তো অনেক কিছুই, বলার আমার কিছু নেই। বাকি থ্যাংক ইউ ভেরি মাচ। জানি না কতটা কাজে লাগবে বা কতটা বুঝতে পেরেছো, তবে এটুকু বলতে পারি, যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানিও, পার্টিকুলার কোনো এরিয়ার যদি আরেকটু বলে দিতে হয় তো আমি আবার ভিডিও করে বলে দেবো, তবে কোশ্চেন বেশি পড়বে না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।